আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের ওপরে দ্বিতীয় লেকচারটি নিব। এর আগের লেকচারে আমরা কি করছিলাম? আমরা বিভিন্ন স্কেল নিয়ে পড়াশোনা করছি, তাপ এবং তাপমাত্রা সম্পর্কে জানছি। আজকে আমরা তারপরের কাজ সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন এই যে আমাদের অধ্যায়ের যে নাম বস্তুর উপরে তাপের প্রভাব, আজকে আমরা আসলে এটা নিয়ে কাজ করব। আমাদের তিন ধরনের পদার্থ আছে না, আমরা যেটাকে বলি হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়। তো আমরা বিভিন্ন বস্তুর উপরে তাপের প্রভাব দেখবো আর কি। তো আমরা শুরু করি। দেখো, আমাদের বস্তু তিন ধরনের, কঠিন, তরল এবং গ্যাসীয়। তাহলে তিন ধরনের বস্তুর উপরে তাপের প্রভাব তিন ধরনের হবে। কঠিন বস্তুর উপরে তাপের প্রভাব যে ধরনের, তা কিন্তু তরলের উপরে হবে না, মানে তিনটা ভিন্ন ভিন্ন। তো প্রথমত আমরা কঠিন পদার্থের উপরে আমাদের তাপের প্রভাব দেখব, তারপরে তরল পদার্থের উপরে, গ্যাসীয় পদার্থের উপরে। আজকে শুধুমাত্র কঠিন পদার্থটা দেখব এবং এখান থেকে সিকিউ তোমার আসবেই। এই অধ্যায় থেকে যদি সিকিউ করে, দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আজকের টপিকটা, আর আরেকটা আছে আমাদের সামনে, ওই যে আমাদের ক্যালোরিমিতি নিয়ে কিছু পড়াশোনা আছে, আমরা নেক্সট উইকে করব। এই সপ্তাহে আর ওইটা করার টাইম পাবো না, সামনের সপ্তাহে করব। ওখান থেকে প্রশ্ন, এই দুইটা টপিক থেকেই প্রশ্ন এই অধ্যায়ে আসলে সিকিউ এর জন্য হয়। আর বাকি টপিকগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের কঠিন পদার্থের উপরে তাপের প্রভাব নিয়ে পড়বো। এর আগে আমরা গতকালকে একটু এটুকু তোমাদের পড়াইতে ভুলে গেছি যে পদার্থের তাপমাত্রিক ধর্ম, এটা খ নম্বরে খুব আসে যে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলতে কি বোঝো, সেজন্যই আর কি এটা নিয়ে আসছি, যে এটা আমাদের খ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ফর খ, ইম্পর্টেন্ট ফর খ। তো দেখো, এখানে আমাদের কি বলতেছে, তাপমাত্রিক ধর্ম মানে এই যে এখানে তাপমাত্রা পরিমাপের জন্য বিশেষ পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগাতে হয়। তাপমাত্রা পরিবর্তন, এই যে তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায়, সেটাই হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। মানে বিভিন্ন পদার্থের বিভিন্ন ধর্ম আছে। এখন দেখো, আমরা যখন আমরা গতকালকে যে থার্মোমিটারের উদাহরণ দিয়েছিলাম, ওটা কিন্তু আমাদের পারদ থার্মোমিটার ছিল। তার মানে কি, ওই থার্মোমিটারে আমরা যে পদার্থটা ব্যবহার করতেছি সেটা কিন্তু পারদ, সেখানে আমরা পারদের একটা ধর্মকে কাজে লাগিয়ে একটা থার্মোমিটার বানাচ্ছি। তুমি দেখবা, তুমি যখন ওই যে তোমার যদি জ্বর হয়, তুমি যদি তোমার জ্বরকে পরিমাপ করতে চাও, তুমি থার্মোমিটার ব্যবহার করো। ওটা কি করো, তুমি তোমার শরীরের কোথাও একটা লাগাও, লাগানোর পরে কি হয় বলো তো, ওই যে থার্মোমিটারের ভেতরে যে পারদ থাকে, সেই পারদের লেভেলটা বেড়ে যায়। তার মানে কি, ওখানে আমরা পারদের যেই আয়তন বৃদ্ধি বা দৈর্ঘ্য বৃদ্ধি সেটাকে কাজে লাগাচ্ছি, মানে পারদের প্রসারণকে কাজে লাগাচ্ছি। পারদের, মনে করো পারদের একটা ধর্ম হচ্ছে, এটার ক্ষুদ্র ক্ষুদ্র যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি তাপমাত্রার পরিবর্তন হয়, পারদের ওই যে প্রসারণটা হয় আর কি, এই ধর্মটাকে কাজে লাগানো হয়। তার মানে কি, পারদ যদি আমাদের মনে করো কক্ষ তাপমাত্রায় এতটুকু আছে, তোমার শরীরের তাপমাত্রা তো বেশি, তখন সে আর এই লেভেলে থাকবে না, একটু বেড়ে যাবে। এই যে তোমার শরীরের তাপমাত্রা বৃদ্ধির কারণে পারদের একটা প্রসারণ হইলো এতটুকু। এই যে এই প্রসারণটুকু, তার মানে কি, পারদের একটা ধর্মকে কাজে লাগাচ্ছ, সেটা হচ্ছে পারদের প্রসারণ। যেই ধর্মটাকে কাজে লাগাচ্ছ ওটা হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম, আর যে পদার্থ ব্যবহার করতেছো ওটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। এখানে সেই কথাগুলাই বলা আছে, যেমন তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্মটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তোমার জ্বর মাপার পারদের থার্মোমিটার দেখে থাকবে, সেটি শরীরের তাপমাত্রা মাপে, মানে এখানে ওই কথাগুলাই বলা আছে আর কি, বইয়ের ভাষায় তুমি একটু দেখে নিতে পারো। এছাড়াও বিভিন্ন ধরনের থার্মোমিটার হয়, যেমন অ্যালকোহলের থার্মোমিটার বানাতে পারো তুমি, অথবা এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, তুমি দেখলেই বুঝতে পারবা। আমি তোমাকে বলি, আমরা যে থার্মোমিটার নিয়ে এতদিন কাজ করছি সেটা শুধুমাত্র পারদের থার্মোমিটার। এছাড়াও অসংখ্য ধরনের থার্মোমিটার বানানো যায়, সেগুলো সম্পর্কে তোমরা উপর ক্লাসে জানবা। আপাতত তোমার অত কিছু জানার দরকার নাই, মাথায় প্রেশার দিয়ে লাভ আছে, লাভ নেই। আপাতত এতটুকু জানো, বিভিন্ন ধরনের থার্মোমিটার সম্ভব, কিন্তু আমরা আপাতত এক ধরনের থার্মোমিটারই চিনি আর কি, আমরা ব্যবহার করে অভ্যস্ত, সেটা হচ্ছে যে পারদ থার্মোমিটার। এছাড়াও সূর্যের তাপমাত্রা মাপার জন্য এক ধরনের থার্মোমিটার পাওয়া যায়, ঠিক আছে? সূর্যের তাপমাত্রা মাপার জন্য এক ধরনের থার্মোমিটার পাওয়া যায়। তুমি ভাবো, সূর্যের তাপমাত্রা তুমি ভাবতেছো, তুমি সূর্যের তাপ এখান থেকেই সহ্য করতে পারো না, আর সেই সূর্যের তাপমাত্রা মাপার জন্য তুমি এক ধরনের থার্মোমিটার ব্যবহার করতেছো। তার মানে বুঝতেই পারছো যে আসলে থার্মোমিটারের অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো সম্পর্কে তোমরা জানবা। স্থির চাপে গ্যাস থার্মোমিটার, স্থির আয়তনে গ্যাস থার্মোমিটার, অনেক ধরনের থার্মোমিটার পাওয়া যায়, সেগুলো সম্পর্কে পরে জানবা, ঠিক আছে? আমি বললেও তোমার মাথার উপর দিয়ে যাবে। আপাতত এখান থেকে তোমাকে যেটা জানতে হবে, যে তাপমাত্রিক পদার্থ এবং তার একটা উদাহরণ।
তাপমাত্রিক যদি বলে পরীক্ষায় পদার্থের তাপমাত্রিক ধর্ম কাকে বলে, তুমি প্রথম 2 লাইন লিখবা, তারপরে এই যে পারদের উদাহরণটা দিয়ে দিবা, তোমাকে 2 মার্ক দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের এটা। আমি যদি পরীক্ষা নিই এই প্রশ্নটা কিন্তু থাকবে, ঠিক আছে, খ নম্বরের জন্য। তো এতটুকু একটু পড়ে নিও, ঠিক আছে। এরপরে আসো আমরা শুরু করি। এবার আমরা শুরু করব হচ্ছে পদার্থের তাপজনিত প্রসারণ। দেখো আমাদের পদার্থের তাপজনিত প্রসারণে যে সার্কাজম বা আমাদের যে যে নিয়ম আর কি, মেকানিজম, সেটা কিন্তু সেম সবার জন্য। আমি তোমাকে যদি একটু বলি, দেখো খেয়াল করো, হ্যাঁ, এবার একটু নোট করা শুরু করো। আমাদের পদার্থ মোট 3 ধরনের। প্রথম ধরনের পদার্থকে আমরা বলে থাকি হচ্ছে আমরা কঠিন পদার্থ। কঠিন পদার্থ। এই তাহারা, তুমি শেষ পর্যন্ত কেন থাকো না বলো তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত কেন থাকো না? শুরুই তো হইলো ভাই মাত্র। গতকালকে ছিল না তুমি, আমি তো দেখছি। কালকে কারেন্ট চলে গেছিল, তা থাকতে পারিনি। আচ্ছা, আজকে থাকিও। ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আমরা শুরু করি। আসো, পদার্থের তাপজনিত প্রসারণ। আমাদের 3 ধরনের পদার্থ আছে। একটা হচ্ছে কঠিন পদার্থ, আমরা 2 নম্বর যদি খেয়াল করি সেটা হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ। আর আরেক ধরনের পদার্থ আছে, সেটাকে আমরা বলি হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয়। কালকে ভাই কোন পর্যন্ত পড়াইছিলেন? আমরা এই দেখছো, তুমি ক্লাস তো করোই নাই, তারপরেও দেখো নাই যে আমরা কোন পর্যন্ত পড়াইছি। আমরা গতকালকে থার্মোমিটারে যে বিভিন্ন স্কেল আছে না, ওই স্কেল পর্যন্ত হ্যাঁ, পড়াইছি। আজকে বিভিন্ন পদার্থের, 273 কেলভিন এই। হ্যাঁ হ্যাঁ, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, এতদূর পর্যন্ত আর কি। হ্যাঁ। তারপরে গ্যাসীয় পদার্থ। আমরা আজকে এই 3 ধরনের পদার্থের মধ্যে শুধুমাত্র প্রথম পদার্থের প্রসারণ নিয়ে কথাবার্তা বলবো। দেখবা এটা নিয়ে কথাবার্তা বলতে বলতে আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে। আর এই যে এই 2টা প্রসারণ বাদ থাকবে না, এই 2টা প্রসারণ আমরা নেক্সট দিন পড়ব। টাইম লাগবে মানে এই। আজকে সূত্রে যাবেন? হুম, সূত্রে যাবেন আজকে? হ্যাঁ হ্যাঁ, এটা মানে সূত্র এবং গুরুত্বপূর্ণ আর কি। তো আমরা আজকে এই 2টা পড়বো না, আমরা নেক্সট দিন এই 2টা পড়বো। আর আজকে শুধুমাত্র কঠিন পদার্থের প্রসারণ পড়বো। আচ্ছা দেখো তো, তুমি যদি একটা কঠিন পদার্থ চিন্তা করো, তুমি চাইলেই কিন্তু তার দৈর্ঘ্য বের করতে পারো, তার প্রস্থ বের করতে পারো, তার উচ্চতা বের করতে পারো, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে কাজ করতে পারো। তার মানে কঠিন পদার্থের প্রসারণ কিন্তু 3 ধরনের সম্ভব। শুধুমাত্র দৈর্ঘ্য নিয়ে সম্ভব, যেটাকে তুমি দৈর্ঘ্য প্রসারণ বলতে পারো। শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে সম্ভব, যাকে তুমি ক্ষেত্রফল বলতে পারো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে সম্ভব, যাকে তুমি আয়তন বলতে পারো। মানে কঠিন পদার্থের 3টা জিনিস নিয়ে কাজ করা যায়। শুধু দৈর্ঘ্য নিয়ে কাজ করা যায়, ক্ষেত্রফল নিয়ে কাজ করা যায়, আবার আয়তন নিয়ে কাজ করা যায়। তার মানে কঠিন পদার্থের প্রসারণও 3 ধরনের। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আরেকটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আরেকটা হচ্ছে আয়তন প্রসারণ। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থের প্রসারণ নিয়ে যদি তুমি কথা বলো, তোমাকে এখানে 3 ধরনের প্রসারণ নিয়ে কথা বলতে হবে। কি কি প্রসারণ নিয়ে কথা বলতে হবে? প্রথমত হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ, 2 নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর 3 নম্বর হচ্ছে আমাদের আয়তন প্রসারণ। এবার আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি, তোমরা কি দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর আয়তন চেনো? বলো তো চেনো কিনা? চেনার কথা, এতদিন ধরে আমরা তো যে সাধারণ গণিতে 16 নম্বর অধ্যায় করে আসতেছি। দৈর্ঘ্য মানে কি? শুধুমাত্র এক ডাইমেনশনে থাকবে। মনে করে যে এটা একটা কোনো একটা বস্তুর হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ, শুধুমাত্র এক ডাইমেনশনে আছে, এটা হচ্ছে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্র কি? যেখানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, তাহলে যে এটা হচ্ছে আমাদের সেই দৈর্ঘ্য আর প্রস্থ আছে। আর তাহলে আমাদের এই কী হবে? ওই যে আমাদের আয়তন প্রসারণ, সেখানে তাহলে দৈর্ঘ্যও থাকবে, প্রস্থও থাকবে, উচ্চতাও থাকবে। আমি যদি একটু আঁকাই, দেখো এদিকে একটু বাড়াই দিলাম, এখান থেকে এটা কপি করে এখানে নিয়ে আসলাম। তারপরে কি করব? এখান থেকে এটা লাগাই দিব, তারপরে এখান থেকে এটা কপি করব, করে এখানে নিয়ে আসব, তারপরে এই যে এটাকে এখান থেকে নামাই দিব। এটা আমাদের একটা বস্তু হইলো। এটা আমাদের কি বস্তু হইলো বলো তো? একটা ঘন বস্তু হইলো, মানে তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। যেমন ধরো এই বস্তুটার এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে দৈর্ঘ্য, এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে প্রস্থ, আর এখান থেকে এতটুকু হচ্ছে উচ্চতা। তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টাই আছে। তার মানে এটার জন্য আমরা কি বের করি? এটার জন্য আমরা আয়তন প্রসারণ বের করতে পারি।
এই আর কি। তাহলে আমরা এখন এই 3 ধরনের বস্তু নিয়ে কাজকাম করব। তো আমরা প্রথমত দৈর্ঘ্য প্রসারণ নিয়ে কথা বলবো, তারপরে ক্ষেত্র প্রসারণ নিয়ে কথা বলবো, তারপরে আয়তন প্রসারণ নিয়ে কথা বলবো। রেডি? আমি শুরু করব? ঠিক আছে। এখানে আমি তোমাকে আরেকটু কথা বলে দিই। যেমন মনে করো তুমি যদি মনে করো এই বস্তুতে, বা আমি একটা নর্মাল বস্তু নিয়ে কথা বলি। মনে করো আমরা একটা বস্তু নিলাম, একটু মেকানিজমটা বুঝাই। মনে করো একটা বস্তু নিলাম, এই বস্তুতে তুমি যখন এখানে নিচ থেকে তো তুমি শুধু মানে হিট দিতে পারবা, তাই না? নিচ থেকে তুমি হিট দিতে পারবা। তুমি যখন নিচে আগুন জ্বালাবা বা যে কোনোভাবে তুমি এই বস্তুতে হিট দিলা, হিট দেওয়া মানে হিটের ইংরেজি বাংলায় তো হচ্ছে তাপ। তার মানে তুমি এক কথায় তাপ দিলা একটা বস্তুতে। তুমি যখন এই বস্তুতে তাপ দিবা তো কি হয় বলো তো? তোমাকে যদি কোনো একটা মানে চুলার উপরে রাখা হয়, কড়াইয়ের মধ্যে রাখা হয়, তোমাকে যখন তাপ দেওয়া হবে তুমি কি করবা? লাফাবা না? মানে তুমি তো লাফাইতে থাকবা যে আমি এখানে থাকতে পারছি না, আমার পায়ে গরম লাগছে। তুমি রোদের মধ্যে গেলেই দেখবা যে তুমি রোদের মধ্যে খালি পায়ে হাঁটতে পারতেছো না, তোমার কষ্ট হচ্ছে, তুমি পা বারবার তুলে নিতেছো বা লাফাচ্ছ, এরকম কিছু হয়। তো তেমনি বস্তুতে তাপ দিলে বস্তুর মধ্যে যে অণুপরমাণুগুলো থাকে, বস্তুতে তাপ দিলে বস্তুর মধ্যে যে অণুপরমাণুগুলো থাকে সেগুলো কি হয়? সেগুলো কাঁপতে শুরু করে এবং অত্যন্ত দ্রুত কাঁপাকাঁপি করে। আর যেখানে কাঁপাকাঁপি আছে সেখানে কি তৈরি হয় বলো তো? ওই যে বেগের কারণে গতিশক্তি তৈরি হয়। আমি আবার বলি, তুমি যখন কোনো একটা বস্তুতে তাপ দিবা, দিতেই থাকবা, ঠিক আছে? তখন কি হবে? ওই বস্তুর মধ্যে যে অণুপরমাণুগুলো আছে, ওই বস্তুর মধ্যে অণুপরমাণুগুলো তাপশক্তিকে শোষণ করবে। তাপশক্তিকে শোষণ করে সে কাঁপতে শুরু করবে এবং কাঁপতে শুরু করার ফলে তার মধ্যে এক ধরনের গতিশক্তি তৈরি হবে এবং এই গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে সে আর আগের অবস্থায় থাকতে পারে না, তার আয়তন একটু বেড়ে যায়, তার আয়তন একটু মানে তার আকার একটু বেড়ে যাবে, মানে এক কথায় প্রসারণ হবে। সেটা দৈর্ঘ্য হতে পারে, ক্ষেত্রফল হতে পারে, আয়তনও হতে পারে, ঠিক আছে? এক কথায় তার প্রসারণ হবে। এইভাবেই আর কি প্রসারণ হয়, মানে তাপ দিলে এই গতিশক্তির কারণে আসলে প্রসারণটা হয়। আমি আবার বলছি, যদি কোনো একটা বস্তুতে তুমি তাপ দাও তাহলে বস্তুর মধ্যে যে অণুপরমাণুগুলো আছে সেগুলোকে সেই অণুপরমাণুগুলো তাপশক্তিকে শোষণ করে কাঁপতে শুরু করে এবং কাঁপতে কাঁপতে একসময় সে গতিশক্তি অর্জন করে এবং গতিশক্তি অর্জন করার কারণে সে আর আগের অবস্থায় থাকে না, একটুখানি তার আয়তন মানে প্রসারণ হয়। এই প্রসারণ নিয়ে আমরা এখন কাজকাম করব। বুঝতে পারলা? ঠিক আছে। এখন এখানে ওই কথাগুলাই লেখা আছে, বইয়ের ভাষায় লেখা আছে। আমি তোমাকে এটুকু পড়ে দিব না, তুমি পড়লেই বুঝবা, ঠিক আছে? এটা তোমাদের আগের এডিশনের বই, তোমার বইয়ে হয়তো একটু অন্যভাবে লেখা আছে, যে কোনো একটা পড়লেই হবে। এক কথায় এখানে ওই যেইভাবে গতিশক্তি বৃদ্ধি পেয়ে কাঁপাকাঁপির ফলে আয়তনটা প্রসারিত হয় সেটাই বলছে। দেখো, যেহেতু তাপমাত্রা বাড়ানোর ফলে আমাদের কি হচ্ছে? প্রসারণ হচ্ছে। তাপমাত্রা কমালে তাহলে একইভাবে সংকোচনও হবে, এই আর কি ব্যাপার। তাহলে এখন আমরা কঠিন পদার্থের প্রসারণ পড়ব। কঠিন পদার্থের প্রসারণের মধ্যে আমরা প্রথমত দৈর্ঘ্য প্রসারণ পড়ব। তাহলে কঠিন পদার্থের প্রসারণও সেমভাবেই হবে, মানে কঠিন পদার্থ বলো, তরল পদার্থ বলো, গ্যাসীয় পদার্থ বলো, প্রত্যেকটা পদার্থের প্রসারণ একই মেকানিজমে হয়। সেটা কি? তুমি যখন তাপ দেবা, যে পদার্থ নিচ্ছ সেই পদার্থের অণুপরমাণুগুলো খুব বেশি মানে ওই যে আমাদের তাপশক্তিকে শোষণ করে কাঁপতে থাকে, গতিশক্তি অর্জন করে এবং এর ফলে তার প্রসারণ হয়। প্রত্যেকটা পদার্থের মেকানিজম এটাই, কিন্তু সূত্রগুলো আছে আলাদা আলাদা, আমরা সেইগুলাই এখন একটু দেখার চেষ্টা করব। তাহলে মেকানিজম বুঝে গেছি, মেকানিজম বুঝে গেছি। আমি যদি একটু ছোট করে লিখে দিই তোমার জন্য সুবিধা হবে। প্রথমত তুমি কি করবে, আমি তোমাকে লিখে দিই, তাপ দিবা। তাপ দিলে কি হবে? অণুপরমাণুগুলো, পদার্থের অণুপরমাণু, কার অণুপরমাণু, তাই না? আমাকে তো লিখতে হবে পদার্থের অণুপরমাণু, পদার্থের অণুপরমাণু এই তাপকে শোষণ করে, তাপ শোষণ করে। তাহলে তাপ শোষণ করলে কি হয়? এই গতিশক্তি বৃদ্ধি পায়। প্রথমত কাঁপে, তারপরে গতিশক্তি বৃদ্ধি পায়, তাই না? কাঁপতে থাকে, তারপরে কি হয়? গতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়। এই গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে তার যে অবস্থানে ছিল সে অবস্থানে থাকে না, একটু বেশি জায়গা লাগে, আর বেশি জায়গা লাগলে ওখানে প্রসারণ হয়।
তাহলে তুমি আমাকে বলো তো, এই যে এতখানি ঘটনা ঘটলো সব কিছু কি এই তাপের কারণে? আর এই তাপ দেওয়ার কারণেই কি হয় বলো তো? তোমার এক কথায় বোঝো যে তুমি তাপের পরিমাণ আস্তে আস্তে বাড়াচ্ছ। তার মানে শুরুতে যে তাপমাত্রা ছিল, মনে করো শুরুতে আমাদের তাপমাত্রা ছিল T1, তাপ বাড়ানোর কারণে শেষে যায় ওই তাপমাত্রা তো আর থাকবে না, তাপমাত্রাটা T2 হবে। এক কথায় তাপ তাপ বাড়াইলে তাপমাত্রা বাড়ে। তুমি বোঝো, মানে তুমি তাপ দিতেছো মানে কি? তুমি দেখো, তুমি যখন চুলায় পানি গরম করতেছো, শুরুতে যেই তাপ থাকে, আস্তে আস্তে তো তাপের পরিমাণটা তুমি বাড়ে। তুমি আকায় যত বেশি পরিমাণে খড়ি দিবা, যত বেশি পরিমাণে আকাকে মানে খড়ি দিতে থাকবা, তত বেশি আকা জ্বলতে থাকবে, আগুন আগুন জ্বলতে থাকবে। আর যত বেশি আগুন জ্বলবে তত বেশি তাপ হবে, আর যত বেশি তাপ হবে তত বেশি তাপমাত্রা বাড়তে থাকবে। এক কথায় তার মানে কি, শুরুতে যে তাপমাত্রা ছিল এবং তাপমাত্রা বাড়তে বাড়তে সেটা আর শুরুর তাপমাত্রায় থাকে না, নতুন একটা তাপমাত্রা হয়, সেটা হচ্ছে T2। আমি বোঝাতে পারছি আশা করি। তার মানে কি, তাপ দেওয়ার ফলে তাপমাত্রা বাড়ে, আর তাপমাত্রা বাড়লেই প্রসারণটা হয়। বলো তো এই মেকানিজমটা বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, এই মেকানিজম বুঝলে আমাদের জন্য ইজি। এখন আমরা রেডি আর কি। আমি তোমাকে এবার দৈর্ঘ্য প্রসারণ সহগটা বোঝাতে পারবো। মনে করো এই দৈর্ঘ্য প্রসারণ মানে কি, এমন একটা বস্তু নিয়ে কাজ করবা, যেমন মনে করো আমাদের যে লোহার দণ্ডগুলো, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র দৈর্ঘ্যই দেখতে পাই, সেসব ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে কাজ করি। এই যে একটা দণ্ড, এটার তো একটা দৈর্ঘ্য আছে, এটা যে দৈর্ঘ্য আছে মানে লেন্থ আছে, সেটাকে তুমি মনে করো যেহেতু আদি দৈর্ঘ্য, তুমি নাম দিয়ে দিলা L1। কি নাম দিলা? কি নাম দিলা বলো তো? L1। L1 হচ্ছে কি আমাদের আদি দৈর্ঘ্য। তাহলে আমরা যা যা লিখবো এখানে সে পাশে লিখতে থাকি, L1 হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। এবার তুমি যখন এটাকে তাপ দিবা, তার মানে কি দেখো, তুমি এটাকে হিট দিবা, তাই না? তুমি এটাকে হিট দিবা, হিট অথবা তাপ, হিট ইংরেজিতে, বাংলায় হচ্ছে তাপ। তুমি যখন এটাকে তাপ দিবা, এটার দৈর্ঘ্য তো আর এটার সমান থাকবে না, এটার দৈর্ঘ্য বাড়বে, তাই না? মনে করো এটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো, তার মানে এটার দৈর্ঘ্য যা ছিল সেটা নাই, এখন একটু বৃদ্ধি পেয়েছে। তার মানে এখান থেকে সেই দৈর্ঘ্যটা আমাদের এতখানি হয়েছে। তার মানে এটার দৈর্ঘ্য L1 ছিল এবং বৃদ্ধি পেয়ে L2 হইল। তার মানে কি, L2 আমাদের হচ্ছে কি বলতো, শেষ দৈর্ঘ্য। এটা আমাদের ফাইনাল দৈর্ঘ্য, এটাকে আমরা বলতে পারি শেষ দৈর্ঘ্য। আমরা কি বলতে পারি বলো তো? আমাদের চূড়ান্ত দৈর্ঘ্য বলতে পারো অথবা শেষ দৈর্ঘ্য বলতে পারো, তোমার যেটা ভালো লাগে। আমি মনে করো শেষ দৈর্ঘ্যই নাম দিলাম, তোমার ভালো লাগলে তুমি চূড়ান্ত দৈর্ঘ্য বলতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম দেখো, আমরা প্রথমত আমাদের এটা একটা অবস্থায় ছিল, এটা যখন L1 দৈর্ঘ্যে ছিল তখন এটা যে তাপমাত্রা ছিল সেটা হচ্ছে T1। ঠিক আছে, এবং হিট দিচ্ছ, হিট দেওয়ার ফলে এটা L2 দৈর্ঘ্যতে গেছে, যখন L2 দৈর্ঘ্যতে গেছে এটার যে তাপমাত্রা হয়েছে সেটা হয়েছে T2। তার মানে কি, এই L1 দৈর্ঘ্যের জন্য যে তাপমাত্রা আমাদের সেটা হচ্ছে আমাদের T1, আর L2 দৈর্ঘ্যের জন্য যে তাপমাত্রা সেটা হচ্ছে আমাদের T2। আমি তোমাকে আবার বলি, আমরা যখন এটা একটা দৈর্ঘ্য নিলাম, আমরা এই যে T1 হচ্ছে আমাদের কক্ষ তাপমাত্রা এক কথায়, মানে তখন আমরা তাপ দেওয়া শুরু করি নাই, আর যখন তাপ দেওয়া শুরু করছি, তাপ দিতে দিতে দৈর্ঘ্য যখন L2 হয়েছে তখন আমরা তাপমাত্রা মেপে দেখছি সেটা হচ্ছে আমাদের T2। এত দূর পর্যন্ত ক্লিয়ার? বলো তো, এত দূর পর্যন্ত বুঝতে পেরেছো কি? জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে এরপরে যদি আমরা আসি, আমরা এখন একটা কাজ করতে পারি। আমরা দেখো আমাদের যেই এই যে আমাদের আদি দৈর্ঘ্য ছিল এতখানি, এখন আমাদের বৃদ্ধি পেয়ে হইল এতখানি। তার মানে কি, দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো কতটুকু বলো তো? এই যে এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো না, বলো তো? দৈর্ঘ্য কি এতটুকু বৃদ্ধি পাইলো না? এই যে এই অংশটুকু, এইটুকুই তো দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো, তাই না? মানে আমাদের ছিল এতটুকু আর হইল এতটুকু, তার মানে কি এই অংশটুকু আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি না? বলো তো, এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি না? হ্যাঁ, তাহলে এই এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ডেল এল নাম দিই আর কি। মানে কোনো কিছুর পরিবর্তন হয়ে যায় বা বৃদ্ধি হলে সেটাকে আমরা ডেল নাম দিয়ে, আমি তোমাকে বলেছি। তার মানে এখান থেকে তুমি ডেল এল এর মান তুমি নির্ণয় করে ফেলতে পারো। সেটা হচ্ছে কি, এই যে L2 মাইনাস L1 আর কি, L2 মাইনাস L1। তুমি দেখতেই পাচ্ছ যে বড়টা থেকে ছোটোটা বাদ দিলেই এই ডেল এলটা পাবা। তাহলে এটা হচ্ছে আমাদের ডেল এল সমান L2 মাইনাস L1। তাহলে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি, এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কতটুকু টেম্পারেচার বৃদ্ধি হয়েছে সেটাকে তুমি ডেল টি বলতে পারো। একইভাবে তুমি ডেল টি বের করে ফেলতে পারবা, সেটা হবে হচ্ছে আমাদের T2 মাইনাস T1। মানে এক কথায় শেষ মাইনাস আদি। এরকম ডেল যেখানে থাকে, ডেল মানে আমি তোমাকে বলেছিলাম এর আগে, ডেল মানে হচ্ছে আমাদের শেষ মাইনাস আদি। এইভাবে মনে রাখতে পারবা, ডেল ইজ ইকুয়াল টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল।
ওকে, আমাদের কিন্তু এতটুকু ক্লিয়ার। তার মানে আমরা বুঝে গেলাম আমাদের এখানে পুরো মেকানিজমটা আমি তোমাকে আরেকবার বলি। আমাদের একটা আদি দৈর্ঘ্য ছিল, সেখানে টেম্পারেচার ছিল T1, হিট দিয়েছি, হিট মানে তাপ দিয়েছি, তাপ দেওয়ার কারণে তাপ শক্তি গ্রহণ করছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য প্রসারণ হয়েছে, দৈর্ঘ্য প্রসারিত হয়ে L2 হয়েছে, তখন আমরা টেম্পারেচার মেপে দেখেছি সেটা হচ্ছে T2। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে দৈর্ঘ্যের বৃদ্ধি সেটা হচ্ছে ΔL, যেটা হচ্ছে L2 - L1। এই ক্ষেত্রে আমাদের যে টেম্পারেচার বৃদ্ধি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি, যেটাকে ΔT বলতেছি, সেটা হচ্ছে T2 - T1। ওকে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা সূত্রটা দেখি। আমরা এবার একটু সূত্রটা দেখি। দেখো আমাদের যে এই যে দেখো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কখন পাচ্ছে, আমাদের যখন টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে তখনই তো আমাদের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে। মানে দেখো আমাদের টেম্পারেচার যত বেশি বৃদ্ধি পাবে আমাদের দৈর্ঘ্যের বৃদ্ধিটাও তত বেশি হবে, তাই না? তাই না? বুঝতে পারছো? মানে আমাদের দৈর্ঘ্যের বৃদ্ধি যত বেশি হবে, আমাদের দৈর্ঘ্যের বৃদ্ধি যত বেশি হবে, আমাদের টেম্পারেচারও তত বেশি বৃদ্ধি পাবে। মানে সরি, আমি বলি আমাদের টেম্পারেচার যত বৃদ্ধি পাবে আর কি, আমাদের দৈর্ঘ্যের বৃদ্ধিও তত বাড়বে। দেখো তুমি হিট দিচ্ছ, হিট দিতে দিতে একসময় যখন টেম্পারেচার T2 হয়েছে তখন দৈর্ঘ্য দেখতেছো L2। তার মানে কি তুমি যত বেশি হিট দিবা তত বেশি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে একটা সীমার মধ্যে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কি আমরা এখানে এটা লিখতে পারি যে আমাদের ΔLটা প্রপোর্শনাল টু ΔT, এটা লিখতে পারবো? বলো তো, এটা কি লিখতে পারবো? আমাদের আমি তোমাকে বুঝাই দিতেছি, তুমি টেনশন নিও না। দাঁড়াও আমি লাইনটা ঠিক করে নিই, ঠিক আছে? দেখো আমি তোমাকে একটু বলি, তুমি এটার দিকে খেয়াল করো। আমি তোমাকে আবার শুরু থেকে বলি। আমাদের দেখো আমরা যত বেশি তাপমাত্রা বাড়াবো তত বেশি দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে থাকবে, তাই না? আমরা যত বেশি টেম্পারেচার বাড়াবো দৈর্ঘ্যটা তত বেশি বৃদ্ধি পেতে থাকবে না? বলো তো। হ্যাঁ, তাহলে আমরা এরকম লিখতে পারবো না যে আমাদের এই যে ΔL এটা বাড়বে, মানে এই সমানুপাতিক ΔT, এটার অর্থ কি? আমাদের টেম্পারেচার বাড়লে ΔLটা বাড়বে। আমরা তো সমানুপাতিক চিহ্ন চিনি, তাই না? যে ΔL সমানুপাতিক ΔT, এর অর্থ হচ্ছে ΔT যদি বাড়াই ΔL বাড়বে, ΔT যদি কমাই ΔL কমবে, তাই না? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তার মানে কি ΔL সমানুপাতিক ΔT লিখতে পারি? পারি কিন্তু। এরপরে দেখো আমাদের এই আদি দৈর্ঘ্য যত বেশি হবে, আমাদের এই দৈর্ঘ্যের বৃদ্ধিটা তত বেশি হবে। দেখো তুমি যদি মনে করো, আমি তোমাকে একটা ছোট করে উদাহরণ দিই। মনে করো একটা আদি দৈর্ঘ্য নিলে এতটুকু, ঠিক আছে? একটা আদি দৈর্ঘ্য নিলে তুমি এতটুকু, আর একটা আদি দৈর্ঘ্য তুমি নিলে এতটুকু, মানে দুইটাই কিন্তু দুই ক্ষেত্রের আদি দৈর্ঘ্য। হ্যাঁ, এটা আমাদের L1, এটাও আমাদের L1। তুমি দেখো এখানে যদি তুমি T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রাতে যাও তখন কিন্তু এখানকার যে L2 হবে, আর এখানে যদি তুমি T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রাতে যাও এখানে যে L2 হবে, নিশ্চয়ই এই L2টা বড় হবে এই L2 এর থেকে। তার মানে আমরা এইভাবে বলতে পারবো যে ΔL ইজ প্রপোর্শনাল টু L1। তার মানে কি L1 মানে আদি দৈর্ঘ্য যত বেশি হবে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তনটাও তত বেশি হবে। এই লাইনটা বুঝতে পেরেছো? আমাদের আদি দৈর্ঘ্য যত বেশি হবে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তনটাও তত বেশি হবে। এই লাইনটা বুঝতে পেরেছো? আমি তোমাকে আবার বলি, আমাদের তাপমাত্রার পরিবর্তন যত বেশি হবে, সমানুপাতিক চিহ্ন মানে তো বোঝো একটা বাড়লে আর একটা বাড়বে, এটাই আর কি। তাহলে আমরা এখান থেকে যা যা অবজারভেশন করতেছি তাই লিখতেছি। আমরা কি অবজারভেশন করতেছি? আমরা অবজারভেশন করতেছি হচ্ছে আমাদের তাপমাত্রার পরিবর্তন যত বেশি হবে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তনটাও তত বেশি হবে। আমাদের আদি দৈর্ঘ্য যত বেশি হবে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তনটাও তত বেশি হবে। তুমি খেয়াল করবা এই যে সমানুপাতিক চিহ্নের খোলা দিকে যেটা বসে সেটাকে তুমি পরিবর্তন করতে পারো, আর এই সাইডে যেটা বসে সেটাকে তুমি পরিবর্তন করতে পারো না। যেমন দেখো টেম্পারেচারকে তুমি পরিবর্তন করতে পারবা চাইলে হিট কন্ট্রোলের মাধ্যমে, ঠিক আছে? L1কে তুমি চাইলে পরিবর্তন করতে পারো। সেজন্য কি আমরা খোলা দিকে এই যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি সেই চলকগুলোকে বসাই। তো দেখো তো আমাদের হাতে এখন কিন্তু দুইটা সমীকরণ চলে আসছে, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। এই দুইটা সমীকরণকে তুমি যদি এক জায়গায় করে লিখো তুমি কি এরকম লিখতে পারবা না? এই যে 1 এবং 2 নং সমীকরণ হতে পাই, 1 ও 2 নং হতে পাই তুমি কেমন লিখতে পারবা? ওই যে ΔL ইজ প্রপোর্শনাল টু L1 ΔT, এরকম লিখতে পারবা, তাই না? পারবা না এরকম লিখতে?
এই যে ডেল এল মানে এক জায়গায় করে লিখতেছে আর কি, ওই যে দুইটা জিনিস আছে। মানে ব্যাপারটা দেখো, এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, আবার এক্স ইজ প্রপোর্শনাল টু আমাদের মনে করো জেড, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো হচ্ছে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই জেড। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আমরা ওই যে যখন আমরা নিউটনের মহাকর্ষের সূত্র লিখেছিলাম তখনও কিন্তু এটা করছিলাম। মনে করে দেখো, এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2, আবার এফ ইজ প্রপোর্শনাল টু 1/d²। তখন এই দুইটাকে একসাথে করে লিখে দিয়েছিলাম, এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই d²। মনে আছে? তাহলে এখানেও তাই করতেছি। দেখো, ডেল এল ইজ প্রপোর্শনাল টু টি ডেল টি, আর ডেল এল ইজ প্রপোর্শনাল টু L1। তাহলে দুইটাকে এক জায়গায় করে লিখলে এল ইজ প্রপোর্শনাল টু L1 ডেল টি। ঠিক আছে, বুঝতে পারছো? বলো তো বুঝেছো কি না? আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, এটা সূত্রের প্রমাণ আর কি, না বুঝলেও সমস্যা নাই। দেখো, ডেল এল, তুমি কি জানো সমানুপাতিক চিহ্ন যদি উঠাও, সমানুপাতিক চিহ্ন যদি উঠাও তাহলে একটা কি বসে বলো তো? সমানুপাতিক চিহ্ন উঠালে কি বসে? হ্যাঁ, একটা সমান আর একটা ধ্রুবক বসে। তাহলে একটা সমান বসাবা আর একটা ধ্রুবক বসাবা। ধ্রুবক হিসাবে কে বসাইলা? L1 ডেল টি। এবার কথা হচ্ছে, এটা যেহেতু দৈর্ঘ্য প্রসারণ, তাই এখানে একটা যে ধ্রুবক বসে সেটা হচ্ছে, সেই ধ্রুবকের একটা নাম আছে যেটাকে আমরা বলে থাকি দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটা যেহেতু দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে, তাই এই ক্ষেত্রে যে ধ্রুবক বসে সেই ধ্রুবকের নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আর দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, সেজন্য এটাকে এইভাবে লেখা হয় যে ডেল এল সমান আলফা L1 ডেল টি। তার মানে এখানে আমরা যেটা করলাম যে কে ইজ ইকুয়াল টু আলফা, আর আলফার পরিচয় কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই হচ্ছে আমাদের আলফার পরিচয়। আমরা আলফা নিয়ে অনেক পড়াশোনা করব সামনে। আপাতত যে লাইনটা পাইলাম সেটাই একটু ভালো করে লিখি, সেটা হচ্ছে ডেল এল ইজ ইকুয়াল টু আলফা L1 ডেল টি। এটাকে যদি তুমি একটু ভেঙে লিখতে চাও আর কি, ওই যে ডেল টেল বাদ দিয়ে, মানে আমরা যা যা চিনি তাই দিয়ে লিখতে চাও, তাহলে লিখতে পারবা এই যে এরকম আর কি। কী কী লিখতে পারবা? আমরা লিখতে পারবো হচ্ছে, এই ডেল এল এর পরিচয় ছিল L2 মাইনাস L1, তাহলে এখানে লিখে দিতে পারবা L2 মাইনাস L1, আর এখানে লিখে দিতে পারলো আলফা, এখানে L1 ছিল, আর ডেল টি মানে কত? T2 মাইনাস T1। এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের জন্য যে সূত্র আমরা আমাদের দরকার হবে অঙ্ক করার জন্য, সেই সূত্র। ঠিক আছে, বলো তো এই সূত্র তোমাদের তো চেনা থাকার কথা, এই সূত্র চিনো না? চিনো? আচ্ছা, আমরা এখানে যে সকল একক ব্যবহার করব সবগুলাই এসআই একক ব্যবহার করব। অর্থাৎ আমরা যখন দূরত্বের একক ব্যবহার করব সেটাকে আমরা মিটারে ব্যবহার করব, আমরা যখন টেম্পারেচারের একক ব্যবহার করব সেটাকে আমরা কেলভিনে ব্যবহার করব, আর আলফার একক আমরা সেখান থেকে বের করব, মানে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের একক সেখান থেকে বের করব। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে পড়াশোনা করা। তাহলে এখন আমাদের টপিকের নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। সূত্র এতবার লিখবো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? সূত্র নিয়ে সমস্যা নাই। দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন আসো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে একটু পড়াশোনা করি। আমরা সূত্র দেখলাম কি, আমি যদি একটু ছোট করে সামারি করি, সামারি করার যদিও দরকার নাই, মনে করো এটা আমাদের একটা বস্তুর দৈর্ঘ্য, এবং হিট দেওয়ার কারণে দৈর্ঘ্যটার এরকম থাকবে না, সেই দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, ধরো আমাদের একটু দৈর্ঘ্যটা বড় হইলো, হ্যাঁ, দৈর্ঘ্যটা যখন বড় হবে তার মানে কি, এটা আদি দৈর্ঘ্য ছিল L1, এবং হিট দেওয়ার কারণে এটা যখন আদি দৈর্ঘ্য L1 ছিল তখন এর টেম্পারেচার ছিল T1, হিট দেওয়ার কারণে টেম্পারেচার বেড়ে T2 হইলো, তখন এর দৈর্ঘ্য হলো L2। যদি এরকম হয় তাহলে এখানে দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটা হচ্ছে ডেল এল, যেটা হচ্ছে L2 মাইনাস L1, আর এখানে যে টেম্পারেচার পরিবর্তন সেটা হচ্ছে ডেল টি, যেটা হচ্ছে T2 মাইনাস T1। যদি এরকম হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সূত্র সেটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে, যে ডেল এল সমান হচ্ছে আলফা L1 ডেল টি। আমি এভাবে মনে রাখতাম, আমার জন্য সুবিধা হইতো। তারপরে এটাকে যদি তুমি ভাঙো, আমরা যেহেতু এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা নিয়ে কাজ করবো, তো আমাদের এখানে আলফার মানটা বের করে নিতে হবে। তাহলে আলফার মান যদি বের করে নিই তাহলে এখানে লিখতে হবে ডেল এল উপরে আর L1 বাই ডেল টি হচ্ছে নিচে, L1 ডিভাইডেড বাই ডেল টি হচ্ছে নিচে। আচ্ছা, আমরা হচ্ছে আলফার সূত্র পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের আলফা। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি, আলফার সূত্রটা আলফার এককটা দেখা। আমাদের আলফার একক লাগবে, তো দেখো আমরা আলফার কি পাইলাম। দেখো, আমাদের দৈর্ঘ্যের একক যদি মিটার হয় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনের একক কি আবার চেঞ্জ হয়ে যাবে নাকি? দৈর্ঘ্যের একক যদি মিটার হয় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনের একক হচ্ছে মিটার। তার মানে কি, L1 L2 এইগুলার একক যদি মিটার হয়
তাহলে তুমি কি ডেল এল অর্থাৎ L2 মাইনাস L1 এটার এককও আমাদের মিটারই হবে। বুঝতেই পারছো, তুমি 4 মিটার থেকে 2 মিটার বাদ দিলা, তাহলে আর 2 মিটার পরে থাকে, তাহলে পরিবর্তনও তো মিটারই হবে। আমাদের যদি টেম্পারেচার, আমরা এখানে যে টেম্পারেচারের একক ব্যবহার করব T1 T2 এগুলো কিন্তু সব কেলভিনে ব্যবহার করব। তোমাকে প্রশ্নে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকবে, সেটাকে তোমার কেলভিনে নিয়ে যেতে হবে। তার মানে তোমার যে T1 T2 এগুলো তোমার দেওয়া থাকবে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু তুমি তো এই একক ব্যবহার করতে পারবা না। কেন ব্যবহার করতে পারবা না? কারণ এটা আমাদের এসআই একক না, আমাদের এটাকে এসআই এককে নিয়ে যেতে হবে। তুমি যদি এটা এসআই এককে নিয়ে যেতে চাও, তার মানে কি T1 T2 এগুলাকে তোমার কেলভিনে নিয়ে যেতে হবে। যদি T1 T2 এর একক কেলভিনে হয়, তাহলে তুমি বলো তো তোমার যে ডেল টি এর একক কি আবার অন্য কিছুতে হবে নাকি? ডেল টি তো সমান তো কি T2 মাইনাস T1, তাহলে এটার এককও তো আমাদের কেলভিনেই হবে। এই হচ্ছে ব্যাপার। তার মানে কি আমার এখান থেকে যেটা আমি তোমাকে বোঝাতে চাইলাম যে ডেল এল এর এককও আমাদের মিটার, ডেল টি এর একক হচ্ছে ওই কেলভিন আর কি। তাহলে এই এককগুলো এখানে বসায় দাও, তাহলে আলফা সমান এর, আমরা এখন একক নিয়ে কাজ করছি, তাহলে আমি লিখে দিই যে একক, আমরা একটু যদি লিখি একক নিয়ে কাজ করব। তাহলে দেখো আলফার এককটা তুমি যদি বের করো, উপরে আছে ডেল এল এর একক হচ্ছে মিটার, নিচে আছে L1 এর একক কি মিটার, ঠিক আছে। আর ডেল টি এর একক কি কেলভিন, তার মানে এখানে লিখতে পারবা কে। তাহলে দেখো মিটার আর মিটার কি কাটা না, ক্যান্সেল আউট, এইটি মিটার আর এই মিটার ক্যান্সেল আউট, তাহলে থাকলো কি 1/k। 1/k কে তুমি লিখতে পারবা k ইনভার্স 1। তার মানে কি বলো তো আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কি? পরীক্ষা কিন্তু খুব আসে যে দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কি, তাহলে তুমি বলবা দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে, এভাবে বলবা দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে কেলভিন ইনভার্স 1। দৈর্ঘ্য প্রসারণ, আমি কিন্তু পরীক্ষা এটা দিব, সহগের একক কেলভিন ইনভার্স 1। আমি যা পড়াচ্ছি সব পরীক্ষায় আসে, এমন ভেবো না যে পরীক্ষায় আসে না স্যার পড়াচ্ছে। বলো দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কি বোঝা গেছে? বোঝা গেছে? জি। আচ্ছা ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগের একক আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। রেসপন্স করবা, যার যা প্রশ্ন আছে আমাকে একটু বলবা, আমার সুবিধা হবে তাতে, মানে তোমাদের যে জায়গাটা অসুবিধা সেই জায়গাটায় বোঝাতে। আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের একক বুঝে গেছি, এখন আমাদের দেখতে হবে আসলে এই দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, আমি তোমাদের একটা সহজ জিনিস শিখাই দিই, আজকে থেকে সারা জীবন মনে রাখবা। পদার্থবিজ্ঞানে কোনো কিছুর সংজ্ঞা যদি তোমাকে সূত্র থেকে দিতে হয়, তোমার জন্য সেটা সহজ। তোমাকে যদি বলে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে তুমি কি বুঝো, তাহলে এক কথায় প্রথমে তুমি সূত্রটা লিখে নিবা। সূত্র লিখে নেওয়ার পরে তোমার কাজ হচ্ছে নিচে যে জিনিসগুলো থাকে ভাগ অবস্থায়, যেটা সূত্র লিখবা, মানে যেটা বলতে তুমি কি বুঝো ওটা যেটা লিখবে ওটাকে এক সাইডে রেখে বাকি সবগুলোকে আরেক সাইডে পাঠিয়ে দিবা। তাহলে আমরা আলফার সংজ্ঞাটা দেখতে চাই, তাহলে আলফাকে এক সাইডে রেখে বাকিগুলোকে আরেক সাইডে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে কাজ হচ্ছে আমাদের ভাগ অবস্থায় নিচে যাওয়া কিছু থাকবে সব কিছুকে আমরা 1 করে দেব, গুণ অবস্থায় যত কিছু থাকবে একটা বাদ রেখে বাকি সবগুলোকে 1 করে দিব। তাহলে দেখো আমরা যদি এই যে এটাকে 1 করে দিই, এটা মনে করো 1 করে দিলাম, এটাকেও আমরা 1 করে দিলাম, এটাকে দুইটাকে যদি 1 করে দিই, তাহলে আমাদের আলফা সমান আসে কি বলো তো? আলফা সমান ডেল এল আসে না, তাই না? বুঝছো? আমি যদি এই দুইটার মান 1 করে দিই, তাহলে কি আলফা সমান ডেল এল আসে না, তাই না? নিচে তো 1 1 চলেই গেল, 1 নিচে 1 থাকা না থাকা তো সমান, তাহলে আলফা সমান ডেল এল আসে, এটা বুঝতে পারছো? দেখো আলফা সমান যদি ডেল এল আসে, তাহলে কি আমাদের যে দৈর্ঘ্যের পরিবর্তন সেটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ। তার মানে কি আমরা এইভাবে বলতে পারি যে, আমি তোমাকে আগে বলি তারপরে লিখে তো দিবই, যে কোনো একক দৈর্ঘ্যের একটা বস্তু মানে 1 মিটার, তুমি এইভাবে বলো, আমি তোমাকে চিত্রের দিকে তাকাও, 1 মিটার দৈর্ঘ্যের কোনো একটা দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়, 1 মিটার দৈর্ঘ্যের কোনো একটি দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ বলি। কঠিন লাগতেছে? আমি এটা দেখে দেখে বলতেছি। দেখো 1 মিটার দৈর্ঘ্যের কোনো একটা দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, এটা তো পরিবর্তন না, পরিবর্তন মানেই তো বৃদ্ধি। তাহলে 1 মিটার দৈর্ঘ্যের কোনো দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকেই আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ বলি। আমি কিন্তু সূত্র দেখে দেখে আমি বললাম যে বলতে কি বুঝি। তাহলে আমি যদি বলি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝো, দৈর্ঘ্য প্রসারণ, এটা কিন্তু পরীক্ষায় খ নম্বরে আসে, প্রসারণ সহগ বলতে কি বুঝো। আমি তোমাকে যা পড়াচ্ছি সবই বোর্ড কোশ্চেন,
সহগ বলতে কি বুঝো? তাহলে তুমি কি বলবা? তুমি ওই যে সূত্র লিখে ফেলবা, সূত্র লেখার পরে সেখান থেকে তুমি সংজ্ঞা দিয়ে দিতে পারবো। আমরা সূত্র জানি আলফা ইজ ইকাল টু ডেল এল এল ওয়ান ডেল টি। তাহলে 1 মিটার দৈর্ঘ্যের কোনো একটা দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়, দৈর্ঘ্য ডেল এল পরিমাণ বৃদ্ধি পায়, এবং ওইটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য প্রসারণ সহগ বলি। তাহলে এইভাবে লিখবা 1 মিটার দৈর্ঘ্যের কোনো দণ্ডের তাপমাত্রা, কারণ দেখো দণ্ড না হলে তো দৈর্ঘ্য হবে না, কারণ তুমি যদি একটা পাত নাও তার তো ক্ষেত্রফল হবে। কোনো একটা 1 মিটার দৈর্ঘ্যের কোনো দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে, এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা কিন্তু খ নম্বরে আসবে এবং আমি পরীক্ষা নিলে দিব, সহগ বলে। এবার আমি তোমাকে বলি যে আসলে দৈর্ঘ্য প্রসারণ সহগটা সব পদার্থের জন্য একই নাকি ভিন্ন ভিন্ন? এক এক পদার্থের জন্য দৈর্ঘ্য প্রসারণ সহগ একই রকম, তবে একটা নির্দিষ্ট পদার্থের জন্য অলওয়েজ দৈর্ঘ্য প্রসারণ সহগ কনস্ট্যান্ট, কারণ এটা তো একটা ধ্রুবক হিসেবে আসছে না। তার মানে কি, একটা আমরা এখানে যে দণ্ড নিছি সেই দণ্ডের জন্য যে আলফা সেটা অলওয়েজ সেম থাকবে। আমরা যদি নতুন একটা পদার্থ নিই সেই নতুন পদার্থের জন্য আলফাটা আবার চেঞ্জ হবে মান, ঠিক আছে? মানে কি, একটা নির্দিষ্ট পদার্থের জন্য একটা নির্দিষ্ট দৈর্ঘ্য প্রসারণ সহগ পাওয়া যাবে। মানে দৈর্ঘ্য প্রসারণ সহগ সব পদার্থের জন্য সেম না। আমি যদি একটু লিখে দিই, ভিন্ন ভিন্ন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ ভিন্ন ভিন্ন। তার মানে কি, ভিন্ন ভিন্ন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ ভিন্ন ভিন্ন। এই কথাটা আয়তন প্রসারণের জন্য সত্যি, ক্ষেত্র প্রসারণের জন্য সত্যি। এখানে যা যা লিখলাম সবগুলোই ওই সবগুলোর জন্য সত্যি, ভিন্ন ভিন্ন। আমি তোমাকে হয়তো বোঝাতে পারছি, তাই না? আমি চেষ্টা করছি যতটুকু তোমাদের বোধগম্য ভাষায় বলা যায়। এগুলোকে অনেক কঠিন ভাষাতে বইয়ে লেখা আছে বা পড়ানো যায়, আমি ওদিকে যাই নাই। আমি একদম তোমাকে বাংলা ভাষায় বলে দিছি, তুমি দেখেই বুঝতে পারো। দেখো আমরা যে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝো, এটা যেটা বলছে একদম বাংলা ভাষায় বলছি। এরপরে তোমাকে যদি পরীক্ষায় লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে তুমি কি বুঝো, তাহলে বলতে পারবো না। তোমার সামনে এই ধরনের একটা প্রশ্ন আছে, আমি তোমাকে দেখাবো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ, তারপরে একটা সংখ্যা দেওয়া আছে কেলভিন ইনভার্স 1 বলতে তুমি কি বুঝো। তাহলে ওখানে তুমি কি বলবা? 1 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য ওই যে যেই মানটা দেওয়া আছে অতটুকু বৃদ্ধি পাবে, অত মিটার বৃদ্ধি পাবে, তাকে তুমি লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ বলবা। আমি তোমাকে দেখাবো। এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে পড়াশোনা গেল। এরপরে তোমাকে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে টেম্পারেচার নিয়ে কনফিউশন। সেটা হচ্ছে এই অধ্যায়ে অঙ্কগুলোতে টেম্পারেচার নিয়ে বাচ্চা কাচ্চাদের অনেক কনফিউশন থাকে, সেটা একটু দূর করে দিই। টেম্পারেচার নিয়ে টেম্পারেচার নিয়ে কনফিউশনটা কেমন আসে? তোমাকে মনে করো ওই যে একটা কেস দিল, যেই কেজে আমি তোমাকে একটা কেজ নিয়ে আলোচনা করি সুবিধা হবে। মনে করো এটা আমাদের একটা দৈর্ঘ্য এবং এটা আমাদের আর একটা দৈর্ঘ্য, ঠিক আছে? তার মানে কি, আমাদের এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের সময় যে টেম্পারেচার ছিল সেটা হচ্ছে মনে করো T1 এবং এটা দেওয়া আছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবং এখানে যে দৈর্ঘ্য ছিল L1 সেটাও আমাদের মনে করো দেওয়া আছে, সেটা মনে করো দেওয়া আছে 2 মিটার, ঠিক আছে? এবং এই হিট যখন তুমি এখান থেকে এখানে হিট দিয়েছো, হিট তো দিতেইছো, হিট না দিলে তো আর এটা দৈর্ঘ্য বাড়ে নাই। তাহলে এটা যখন হিট দিয়েছো দৈর্ঘ্য বেড়ে এটা মনে করো হয়েছে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে যে দৈর্ঘ্য হয়েছে L2 সেটা হয়েছে মনে করো 25.002 মিটার। এই আমাদের কেস হয়েছে, ঠিক আছে? তার মানে দেখো এখানে টেম্পারেচার কি হয়েছে, 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এখন শুরুতে বাচ্চারা যখন এই অধ্যায়ের ম্যাথ শুরুতে করে তখন আসলে যেই সমস্যাটা করে, সেই টেম্পারেচারকে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে ভুলে যায়। তার মানে তোমার কি আসলে স্টেপ হওয়া উচিত ছিল এরকম যে T1 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তুমি কেলভিনে নিবা। ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নেওয়ার উপায় আমি বলেছিলাম 273 যোগ করলেই হয়ে যায়, তাহলে এটা হয়ে হচ্ছে 298। একইভাবে T2 যখন করবা তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস,
এটা কত হবে 40 প্লাস 273, এটা যোগ করো, যোগ করলে কত হয় আমাকে একটু বলো তো তাড়াতাড়ি, কত হয়, কত হয় গো? 313 কেলভিন। এটা হচ্ছে 298 কেলভিন, এটা 313 কেলভিন। তার মানে এখান থেকে তুমি ডেলটি যদি বের করো, ডেলটি বের করলে কত আসা উচিত, 313 মাইনাস 298। কারণ কি T2 মাইনাস T1, আমি একটু লিখি, T2 মাইনাস T1 যদি এটা করো তাহলে এটা কত হবে 313, কারণ আমরা কেলভিন স্কেলেন্ডে তো বিয়োগ করবো, 313 মাইনাস 298 এত কেলভিন। তুমি যখন এটা বিয়োগ করবো তুমি দেখবা এখানে পাবা হচ্ছে তুমি 15 কেলভিন। এরকম স্টেপ তোমার হওয়া উচিত, কিন্তু সে বাচ্চা কাচ্চারা কি করে, ভুলে এটাকে তোমার কেলভিনে নিতে ভুলে যায়, মানে কেলভিনে না নিয়ে সে ক্যালকুলেশন করে, কি করে কেলভিনে না নিয়ে ক্যালকুলেশন করে। কীরকম, যে দেওয়া আছে T1 সমান 25 ডিগ্রি সেলসিয়াস আর T2 সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ডেল T সমান হবে হচ্ছে T2 মাইনাস T1, T2 এর মান হচ্ছে 40, T1 এর মান হচ্ছে 25, তার মানে বিয়োগ করে দিলে হয় হচ্ছে 15, ঠিক আছে 15, তারপরে ডিগ্রি সেলসিয়াসে লিখে দেয়, ঠিক আছে। এই এতদূর পর্যন্ত করে, কিন্তু দেখো ঠিক আছে এখানেও তুমি 15 পাইছো, এখানেও 15 পাইছো, তার মানে এই 15কে তুমি যদি অঙ্কে ব্যবহার করো ভুল কিন্তু হবে না। তার মানে কি, সে ভুল করলেও তার কিন্তু উত্তর মিলে যাচ্ছে। এটা কেন হয়, কারণ কি, তুমি দেখো এখানে আমরা যখন কি করছি দেখো তো, ওই যে T1কে ডিগ্রি থেকে কেলভিনে নিয়েছি, খালি 273 যোগ করছি, T2কেও যখন ডিগ্রি থেকে কেলভিনে নিয়েছি 273 যোগ করতেছি, যখন বিয়োগ করি 273 তো বাদ পড়ে যায়, তার মানে কি 273-এর আসলে কোনো ইফেক্ট নেই। সেজন্য তোমার এত কিছু করার দরকার নয়, তুমি পরীক্ষায় এইভাবেই করবা, শেষে 15 ডিগ্রি সেলসিয়াস আসছে না, এটাকে 15 কেলভিন লিখে দিলা। তার মানে কি, এই যে তাপমাত্রার যে পার্থক্য সেটা ডিগ্রি সেলসিয়াসে যা, ওটা কেলভিনেও তাই। এইটা এই লাইনটা বোঝানোর জন্য আর কি, তাপমাত্রার পার্থক্য মানে আমাদের কি ডেল টি, এটা ডিগ্রি সেলসিয়াসে যেই মান দিবে কেলভিনেও সেম মান দেবে, এক কথায় এটা মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। তাপমাত্রার পার্থক্য ডিগ্রি সেলসিয়াসেও যা, কেলভিনেও তাই। বলো তো মনে থাকবে এটা? এই কনফিউশন আর হবে না আশা করি। তুমি এভাবেই করবা পরীক্ষায়, মনে করো ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে T1 লিখলা, T2কেও লিখলা, তারপরে T2 মাইনাস T1 করলা, তারপরে যেই মান আসলো সেটা তো ডিগ্রি সেলসিয়াসে আসলো, সেটা সমানে তুমি কেলভিন লিখে দিবা। কারণ কি, ওই পার্থক্যটা ডিগ্রি সেলসিয়াসেও যা, কেলভিনেও তাই। বলো তো এতদূর পর্যন্ত ক্লিয়ার? আমাকে একটু বলো তো এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা। রুনি বুঝতে পারছো? রুনি কি বুঝতে পারছো? আচ্ছা শিখ তো বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এই দেখো দেখো বইয়ে তোমাদের আলোচনা করা আছে, আমি তোমাদের বইয়ে দেখাই। এই যে বইয়ে আমি যা পড়াইছি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, সেটা নিয়ে কথাবার্তা বলা আছে। তারপরে এই যে এখানে সেই সংজ্ঞাটা দেওয়া আছে, 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে দণ্ডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পেয়ে থাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। বইয়ের ভাষায় এতটুকু তুমি অ্যাড করে নিতে পারো, স্যার খুশি হবে। যদি অ্যাড না করো তোমার মার্ক কাটবে না, অ্যাড করে নেওয়া ভালো আর কি, কারণ ওটা তো ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ, অথবা দণ্ডেরই এক কথায়, কারণ দণ্ড যত উপাদান দিয়ে তৈরি, ঠিক আছে। এরপরে ব্যাপার আসতেছে এই যে একক নিয়ে কথা। এই যে আমি তোমাদেরকে শিখাইলাম না, এর একক হচ্ছে কেলভিন ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের এসআই একক। তুমি এটাকে এসআই একক বাদেও প্রকাশ করতে পারো। এবার দেখো এই যে তোমার এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে 11.6 × 10⁻⁶ বলতে তুমি কি বুঝো, এটা তোমার পরীক্ষায় আসে। তাহলে এটা যখন পরীক্ষায় তোমার আসবে তুমি বলবা লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে বোঝায় যে 1 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 11.6 × 10⁻⁶ মিটার বৃদ্ধি পায়, ঠিক আছে। দেখো এখানে ওই কথাটাই লেখা আছে, তো আমি আশা করি তুমি এতটুকু পারবা, তোমার বইয়ে এটা লেখা ছিল। তারপরে কি আমরা এই যে এই সূত্র তো প্রমাণ করেই আসলাম, ঠিক আছে। আমরা যে যেই সূত্রগুলিতে প্রমাণ করছি সেটা কি ছিল, আমরা মনে করো এই যে এই সূত্রটা আলফা ইজ ইকুয়াল টু ডেল এল L1 ডেল টি, এটাকে তুমি এভাবে মনে রাখবা, তোমার জন্য সুবিধা হবে। আমি তোমাকে যদি সূত্রটা একটু বাংলায় লিখে দিই তুমি এইভাবে লিখতে পারবা যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, সামনে কাজে লাগবে, ঠিক আছে। এভাবে লিখবা দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এই ফরম্যাটটা আজীবন কাজে লাগে, ইন্টারে উঠেও দেখবা অনেক জায়গায় এই ফরম্যাট কাজে লাগতেছে। আদি দৈর্ঘ্য,
একটু মনে রাখবা, ঠিক আছে? আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। এই ফরম্যাটটা সামনে আমরা কিভাবে কাজে লাগাবো? আমরা যখন ক্ষেত্র প্রসারণ সহগ পড়ব তখন উপরে বসাবো ক্ষেত্রফলের পরিবর্তন, নিচে বসাবো আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রার পরিবর্তন। আমরা যখন আয়তন প্রসারণ সহগ পড়ব তখন আমরা উপরে বসাবো আয়তনের পরিবর্তন, নিচে বসাবো আদি আয়তন ইন্টু তাপমাত্রার পরিবর্তন। এই সূত্রটাকে আমরা এইভাবে ব্যবহার করব আর কি। প্রত্যেকটা জিনিসের জন্য কি আমরা আলাদা আলাদা করে সূত্র প্রমাণ করব নাকি? না, আমরা তো একটা সূত্র প্রমাণ করলামই, সেটা ইউজ করে সামনে সূত্রগুলো লিখব। তার মানে তোমাকে এই সূত্রটা কিন্তু মাস্ট 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 মনে রাখতে হবে। তুমি এটা মনে রাখতে পারো আর না পারো, বাংলাটা মনে রাখিও, ঠিক আছে? এই সূত্র থেকেই ভেঙে L2 এর দৈর্ঘ্য এভাবে পাওয়া যায়। কীভাবে পাওয়া যায়? তাহলে এখান থেকে তুমি যদি ডেল এল এর মানটা লিখতে চাও, তুমি যদি এখান থেকে ডেল এল এর মানটা লিখতে চাও, সেটা লিখতে পারবো আলফা L1 ডেল টি। ডেল টি মানে কি বলো তো? ডেল টি মানে তো যে T2 মাইনাস T1। আচ্ছা, এখান থেকে ডেল এল এর মধ্যে আছে L2 মাইনাস L1, আর এখানে আলফা L1 ডেল টি। তাহলে এখান থেকে তুমি যদি L2 এর মান বের করো, সেটা হবে কি L1 এর সাথে আলফা L1 ডেল টি যোগ হচ্ছে। দেখো ঠিকই আছে, এই এলটা কি দৈর্ঘ্যের দৈর্ঘ্য, তার মানে এইটুকু আমাদের কিন্তু দৈর্ঘ্য হওয়া উচিত, নাহলে যোগ করা যাবে না। এটা কিন্তু দৈর্ঘ্য। কীভাবে দৈর্ঘ্য আমি তোমাকে যদি একটু বলি, দেখো এটার একক হচ্ছে কেলভিন ইনভার্স 1 আর এটার একক হচ্ছে আমাদের কেলভিন। তাহলে কেলভিন ইনভার্স 1 আর কেলভিন কাটা, তাহলে ডেল এল পড়ে থাকে, আর ডেল এল তো আমাদের দৈর্ঘ্যই। তার মানে ঠিক আছে, আমাদের এত টেনশন করার দরকার নেই। আমরা বুঝে গেছি যে এখানে L2 সমান এত। তোমাকে এই সূত্র মনে রাখতে হবে না। আমি তোমাকে অলওয়েজ সাজেস্ট করব যে আলফা ইজ ইকুয়াল টু ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু ডেল টি, এটা মনে রাখবা। মানে এক কথায় দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রার পরিবর্তন। এতটুকু মনে রাখলেই আমাদের হবে। তো আসো আমরা একটা অঙ্ক করি। আমাদের আসলে বুঝে গেছি আমরা, আমাদের এখন অঙ্কগুলো আমাদের জন্য খুবই সহজ হবে। কীভাবে? আমাদের এখন দেখো, খালি আমরা ওই যে অঙ্কে যা যা আছে পড়বো, চিত্র আঁকাবো, কাজ শেষ। তাহলে প্রথম কথা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা ইস্পাতের দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে মনে করো এটা আমাদের একটা ইস্পাত আছে, ইস্পাত যার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে এটা শুরুর তাপমাত্রা, তার মানে এটা T1। শুরুর তাপমাত্রা মানেই কত? T1। T1 এর মান হচ্ছে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস। এবং এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর যে দৈর্ঘ্য, সেটা আমাদের দেখো দেওয়া আছে আদি দৈর্ঘ্য, সেটা দেওয়া আছে হচ্ছে আমাদের 100 মিটার। এখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এর দৈর্ঘ্য যদি এত হয়, তাহলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? তার মানে কি টেম্পারেচার যখন বাড়াইছো এর দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাইছে। টেম্পারেচার বাড়ানোর ফলে এর দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাইছে। তার মানে T2 এটা কি হয়েছে? টেম্পারেচার বৃদ্ধি পাইছে। T1 থেকে T2 যখন হয়েছে, এটা হয়েছে হচ্ছে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস। এবং L2 এখানে হয়েছে আমাদের 100.033 মিটার। আমরা পেয়ে গেছি। আমাদের কিন্তু ওই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করার জন্য এতটুকুই দরকার। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখানে আমাদের এখানে যা যা দেওয়া আছে লিখে ফেলতে পারি। আমাদের আদি দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। তুমি পরীক্ষায় একটু আগে লিখে নিলে আদি দৈর্ঘ্য, স্যার খুশি হবে, ঠিক আছে? আমাকে তো খুশি করে লাভ নাই, তুমি আমার কাছে এভাবে লিখো। পরীক্ষা কিন্তু এখানে লিখতে হবে এখানে আদি দৈর্ঘ্য। তোমার হাতে যদি টাইম থাকে, যদি টাইম না থাকে এভাবে লিখে দিও। আচ্ছা, স্যার তোমাকে কিছু বলবে না। L2 এর মান হচ্ছে 100.033 মিটার। এক এক স্যারের খাতা দেখা এক এক রকম, কার মন কখন কেমন থাকে বলা যায় না। তিনি যদি বউয়ের সাথে ঝগড়া করে এসে তোমার খাতাটা দেখে, তাহলে কি কেটে দিতে পারে বা এক মার্ক কম দিতে পারে। তাই তোমার কি সাবধান হওয়া উচিত, এই আর কি। তাহলে L1 গেল, L2 গেল। তাহলে এখান থেকে আমাদের ডেল এল এর মানটা বের করে নিতে হয়, আমরা জানি, কারণ আমাদের সূত্রে ডেল এল ছিল। তাহলে L2 মাইনাস L1। এই L2 এর মান কত? 100.033। L1 এর মান কত? 100। যদি বিয়োগ করলে কত আসে বলো তো? বিয়োগ করলে আসে 0.033 মিটার। এটা গেল আমাদের ডেল এর। এরপরে আমাদের লাগে হচ্ছে ডেল টি, তার মানে এর জন্য T1 আর T2 লাগবে। তাহলে L1 এর জন্য যে টেম্পারেচার ছিল সেটা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। T2 আমাদের ছিল হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? 50 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের ডেল টি হবে হচ্ছে T2 মাইনাস T1। আমি তোমাকে বলেছি এইভাবে বিয়োগ করে দিবা। 50 মাইনাস 20 সমান 30 ডিগ্রি সেলসিয়াস। এটা পরিবর্তন, এবং পরিবর্তনটা কেলভিনেও সমান আসে, সেজন্য 30 কেলভিন। আমাদের যা যা লাগে আমরা লিখে ফেলাইছি। এবার আমরা কি করব? খালি সূত্রটা অ্যাপ্লাই করে দিব। সূত্র অ্যাপ্লাই করলে আমাদের আর কিছুই লাগে না। আমরা কি জানি? আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান দৈর্ঘ্য প্রসারণ
সহগ আলফা সমান দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্য ইনটু তাপমাত্রার পরিবর্তন। এবার আমরা কি করব, মান বসাই দিব। মান বসাই দিলে আমাদের মান চলে আসবে। তাহলে আলফার মান আমরা কি পাবো, দৈর্ঘ্যের পরিবর্তন দেখো বের করছি 0.033, L1 এর মান দেখো দেওয়া আছে 100, আর ডেল টি এর মান আমরা বের করছি 30। যদি তুমি ক্যালকুলেশন করো এটা পাওয়া যায় হচ্ছে 11.0 ইন্টু 10⁻⁶ একক হচ্ছে কেলভিন ইনভার্স 1। তুমি জানো যে আমাদের আলফার একক হচ্ছে কেলভিন ইনভার্স 1। এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ। বলো তো বুঝতে পেরেছো কিনা? এটা বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? বুঝছি। ধন্যবাদ। আমি খুবই সহজ ভাষায় পড়াচ্ছি, যদি তোমাদের কঠিন লাগে আমাকে একটু জানাবা যে কঠিন লাগতেছে, তাহলে আমি তোমাকে একটু সহজভাবে পড়াইতে পারবো, কিন্তু আমাকে বলতে হবে যে ভাইয়া কঠিন লাগতেছে। আচ্ছা, এটা গেল। এরপরে আসো আমরা আরেকটা উদাহরণ করি। এক্ষেত্রে আমাদের কি বের করতে বলতেছে, দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এখানে বলতেছে 30°C তাপমাত্রায় একটি ইস্পাতের বিমের দৈর্ঘ্য 20 মিটার হলে 100°C তাপমাত্রায় দৈর্ঘ্য কত হবে, এবং ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের দেওয়া আছে। এবার এটা যদি আমরা সলিউশন করি, আসো সলিউশন করে ফেলি। তো প্রথম কথা, আমাদের দৈর্ঘ্যটা আঁকায় নেওয়া ভালো, আমাদের জন্য সুবিধা হয় আর কি। মনে করো এটা আমাদের শুরুর দৈর্ঘ্য, এবং এরপরে এটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে মনে করো এতটুকু হয়েছে। আমরা বুঝতে পারছি দৈর্ঘ্য প্রসারণের অঙ্ক মানে কি, দৈর্ঘ্য বৃদ্ধি পাবেই। তার মানে এটা যে শুরুতে টেম্পারেচার ছিল সেটা দেখো দেওয়া আছে 30°C, এবং শুরুর যে দৈর্ঘ্য ছিল L1 সেটাও দেখো দেওয়া আছে যে 20 মিটার। এরপরে এর টেম্পারেচার বেড়ে 100°C হয়েছে। তার মানে এটা পানি যে তাপমাত্রায় ফোটে সেই তাপমাত্রায় আমরা নিয়ে গেছি। তখন এর দৈর্ঘ্য L2 সমান কত হবে সেটা আমাদের জানতে চাচ্ছে। ওকে, ভালো কথা। এবং ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের আলফার মান দেওয়া আছে, সেটা হচ্ছে 11 × 10⁻⁶ কেলভিন ইনভার্স 1। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। এর পরের প্রশ্ন আমাদের হচ্ছে যে ভাইয়া L2 সমান কত, আমাকে এটা জিজ্ঞেস করতেছে। তাহলে তুমি আগে এখানে লিখে নিতে পারো যে এখানে তোমার যা যা দেওয়া আছে, এখানে আদি দৈর্ঘ্য সেটা হচ্ছে যে 20 মিটার, তোমার L2 তুমি কত সেটা তো তুমি জানো না, তাহলে তুমি ধরে নিলা যে তুমি এইভাবে লিখতে পারো। ঠিক আছে, আমি তোমাকে একটু বাংলায় লিখে দিই যে আমাদের এখানে 30°C তাপমাত্রায় এর যে দৈর্ঘ্য T1 সমান 30°C তাপমাত্রায় এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে L1, এবং এটা হচ্ছে আমাদের 20 মিটার। এটা হচ্ছে আমাদের 20 মিটার, এভাবে লিখতে পারো। আর T2 সমান 100°C তাপমাত্রায়। আমি তোমাকে এক একটা অঙ্ক এক একভাবে করে দিই যাতে তুমি বুঝতে পারো যে একটা অঙ্ককে যে ওই একটা কি বলে একটা ফর্মুলাতেই করা যায় বা একটা অ্যারেঞ্জমেন্টেই করা যায় এরকম না, হাজার হাজার ভাবে করা যায়। ঠিক আছে, এবার L2 এর মান আসে আমাদের কত সেটাই আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন আমাদের এখানে আলফার মান দেওয়া আছে, সেটা হচ্ছে 11.11 × 10⁻⁶ কেলভিন ইনভার্স 1। এখন আমরা যে সূত্র জানি সেই সূত্র ছাড়া তো কোনোভাবে আগাতে পারবো না। তাহলে আমরা কি করব, প্রথমত সূত্রটা লিখে নিব, তারপরের কাজটা তারপরে। তাহলে আসো আমরা প্রথমত সূত্রটা লিখি, তারপরের কাজ তারপরেই করবো নি। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র, সেটা হচ্ছে আলফা = del L / L1 del T। তাহলে এখান থেকে আমাদের কিসের মান লাগবে, L2 এর মান লাগবে না? তাহলে এই সমীকরণ থেকে আমরা L2 এর মানটা বের করে নিব। তাহলে L2 এর মান আছে এর ভিতরে, কারণ এর ভিতরেই তো আছে L2 - L1। তাহলে এটাকে আমাদের আসলে বের করতে হবে। তাহলে আসলে বের করে ফেলি। তাহলে del L এর মান পাবো হচ্ছে আলফা L1 del T, কারণ এই দুইটা এদিকে গুণ হয়ে যাবে। এরপরের কাজ, এই del L এর মধ্যে কি আছে, L2 - L1 আছে। তাহলে এটাকে ভেঙে দিলাম, তারপরে আলফা L1 del T লিখে দিলাম। এরপরে আমরা L2 এর মানটা বের করব। L2 এর মান হবে হচ্ছে L1 -L1 আছে, ওই পাশে গেলে প্লাস L1 প্লাস আলফা L1 del T। এগুলোর মান বসাই দিলেই আমাদের কি আসবে, আমাদের ওই যে L2 এর মান চলে আসবে। তাহলে সেখান থেকে L2 এর মানটা বের করি, সেটা হবে হচ্ছে L1 এর মান দেখো দেওয়া আছে 20, প্লাস আলফার মান দেওয়া আছে হচ্ছে 11 × 10⁻⁶, L1 এর মান দেওয়া আছে 20, আর del T এর মান আমরা তো বের করি নাই, তাহলে del T এর মানটা বের করে নিব।
সেটা হচ্ছে যে T2 মাইনাস T1। T2 এর মান হচ্ছে আমাদের 100 আর T1 এর মান হচ্ছে আমাদের 30। তাহলে এখানে হলো 70 ডিগ্রি সেলসিয়াস। আর এটা কেলভিনেও সেম, কারণ পার্থক্য তো, পার্থক্য ডিগ্রি সেলসিয়াসেও যা কেলভিনেও তাই। আচ্ছা, তাহলে এখানে আমরা দিব হচ্ছে 70। যদি তুমি ক্যালকুলেশন করো এটা পাওয়া হচ্ছে 0154। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো পাওয়া হচ্ছে 20.0154। ক্যালকুলেটারে টিপে দিবা, টিপে দিলেই দেখবা এই অ্যান্সারটা পেয়ে যাবা। এটাই হচ্ছে আমাদের ওই 20 ডিগ্রি সেলসিয়াস মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্যটা এতটুকু বৃদ্ধি পাবে। এই যে এতটুকু, মানে আমাদের 30 ডিগ্রিতে দৈর্ঘ্য তো ছিল 20 মিটার, 100 ডিগ্রিতে দৈর্ঘ্যটা নিশ্চয়ই বাড়বে, কারণ এখানে প্রসারণ হয়েছে। তো দৈর্ঘ্যটা বেড়ে কতটুকু হবে? এই যে এতটুকু হবে। এই সূত্রের প্রয়োগটা আসলে এইভাবে হয়। বলো এই ম্যাথটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝছি। এবার আমাদের জন্য অনেক দ্রুত যাবে। এবার আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বুঝবো। এটা বুঝতে আমাদের টাইম লাগবে না। দেখো আমাদের মনে করো এটা হচ্ছে ক্ষেত্র। এটা ক্ষেত্র কেন? কারণ এর দৈর্ঘ্য আর প্রস্থ দুটাই আছে। এই যে এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দিলে ক্ষেত্র পাওয়া যায়। একইভাবে এটা মনে করো আমাদের কি ছিল, এই দৈর্ঘ্যটা আমাদের T1 তাপমাত্রায় এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের A1। এখন একে যদি তুমি হিট দিতে থাকো, হিট দিলে এর কিন্তু এর দৈর্ঘ্য এটা থাকবে না, প্রস্থ এটা থাকবে না। দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থও বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থ বৃদ্ধি পাবে, এর অর্থ কি? এর ক্ষেত্রফলটাও বৃদ্ধি পাবে। তার মানে তখন এই ক্ষেত্রটা আসলে একটু বড় হয়ে যাবে। মনে করে এরকম হইল, তখন এর যে টেম্পারেচার হবে সেটা হবে T2 এবং এর যে ক্ষেত্রফল হবে সেটা হবে A2। তার মানে এক কথায় কি হইলো, আমি তোমাকে ছোট করে সামারি করি। আমরা যখন একটা A1 পাত আছে, পাত তো চিনো, ওই যে তোমাদের জানালা দরজাতে যেই স্টিলের একটা পাতলা আবরণ লাগানো থাকে, ওটাকে তুমি পাত বলতে পারো, ওইটাই আর কি। তাহলে মনে করো একটা পাত যার ক্ষেত্রফল A1, সেটা T1 তাপমাত্রাতে তার ক্ষেত্রফল A1 এবং হিট দেওয়ার ফলে যার তাপমাত্রা T2 হইলো এবং ক্ষেত্রফলটা A2 হইলো। এই ক্ষেত্রে তুমি প্রথমত কি করবা? তুমি প্রথমত দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করে নিবা। ছেলে সেটাকে এ বলতেছো, ডেল এ, যেটা হচ্ছে আমাদের কি বলতো দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন যেভাবে বলতে পারো, দৈর্ঘ্য এর পরিবর্তনই বলি, বৃদ্ধিও বলতে পারো। যদি আসলে হিটটা বাড়ে বা টেম্পারেচার যদি বাড়ে, পরিবর্তন। টেম্পারেচার যদি কমে সেক্ষেত্রে আবার সংকোচন হয়। আমরা এই ধরনের ম্যাথও করব। তাহলে ডেল এ এটা হবে কত? A2 মাইনাস A1, সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা, একইভাবে আমরা ডেলটিও বের করতে পারবো, যেটা হচ্ছে আমাদের তাপমাত্রার পরিবর্তন। আমরা তো জানি, তারপরেও লিখে দিই তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন মানে কত? T2 মাইনাস T1। আমরা বুঝে গেলাম। এরপরে কি আমরা আলফা সূত্র কি দেখেছিলাম? মনে করো তো, আলফা সূত্র আমরা দেখেছিলাম হচ্ছে আলফা মানে কি ডেল এল, L1 ডেল টি, এরকম দেখছিলাম। একইভাবে আমরা এখন ক্ষেত্র প্রসারণের জন্য যেই নতুন ধ্রুবক পাবো সেটাকে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বলি। দৈর্ঘ্য প্রসারণের জন্য যে ধ্রুবক পেয়েছিলাম এটাকে আমরা বলেছিলাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমরা ক্ষেত্র প্রসারণের জন্য যে ধ্রুবক পাই তাকে আমরা বলি হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ, এবং সেটা হচ্ছে আমাদের বিটা। এবং বিটা সমান তুমি লিখতে পারবা ডেল এ, মানে এক কথায় হচ্ছে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন A1 আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রার পরিবর্তন। আমি যদি একটু বাংলায় লিখে দিই তাহলে ব্যাপারটা এরকম হয় যে ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ সমান ক্ষেত্রফলের পরিবর্তন। ক্ষেত্রফলের, এই মাইকটা একটু মিউট করো। ক্ষেত্রফলের পরিবর্তন, মাইকটা একটু মিউট করো গো। ক্ষেত্রফলের পরিবর্তন আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন, এটা এই সূত্রটা ওই একইভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে, ওই যে তুমি প্রথমত লিখবা যে আমাদের ডেল এটা টেম্পারেচার বৃদ্ধি পেলে বাড়তেছে, আবার ডেল এটা আমাদের আদি ক্ষেত্রফল যত বেশি হয় ডেল এ তত বেশি হয়। এই দুটো সূত্র থেকে আর কি আনা যায়, প্রয়োজন নাই আর কি। তুমি তো বুঝতেই পারছো একই জিনিসই আসবে। তোমাকে মনে রাখতে হবে আলফা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ আর বিটা হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ। এখন বিটার জন্য সেম জিনিস প্রযোজ্য
যেই জিনিসগুলো আমরা দৈর্ঘ্যের জন্য দেখে এসেছি। ঠিক আছে, আমরা এখন সেই জিনিসগুলো একটু দেখব। দৈর্ঘ্য প্রসারণ সহগের একক নিয়ে কথাবার্তা একটু বলি। তাহলে এর এককটার দিকে যদি একটু খেয়াল করো, একক ক্ষেত্র প্রসারণ সহগের যে একক, দেখো বিটা সমান আমরা পাইলাম কি, বিটা সমান আমরা পাইলাম হচ্ছে ডেল এ, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্র মানে আমাদের এটা দৈর্ঘ্যের পরিবর্তন না, হাই কি লিখছি তো বিশাল ভুল, ক্ষেত্রের পরিবর্তন মানে ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে ডেল হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, আর A1 আমাদের হচ্ছে আদি ক্ষেত্রফল, A1 হচ্ছে আমাদের শুরুতে যে ক্ষেত্রফল ছিল সেটা, ইনটু টেম্পারেচারের পরিবর্তন। তুমি দেখো ক্ষেত্রফলের একক যা, ক্ষেত্রফলের পরিবর্তনের এককও তো তাই। তাহলে তুমি এখানে খুব স্বাভাবিকভাবে লিখতে পারবা ক্ষেত্রফলের একক এসআই একক যদি মিটার স্কোয়ার হয়, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনের এককও মিটার স্কোয়ার, A1 এর এককও মিটার স্কোয়ার, আর ডেলটি এর একক তো শুধুমাত্র তুমি জানো, ডেলটি এর এসআই একক হচ্ছে কে, আমি তোমাকে দেখাইছি। তাহলে এখান থেকে তুমি দেখো কি করবা, যে মিটার স্কোয়ার কাটা, যদি মিটার স্কোয়ার কাটা যায় তাহলে 1/k থাকে, আর 1/k তুমি লিখতে পারবা k ইনভার্স 1। তাহলে তুমি দেখো তুমি এখানে বিটা সমানও পাইলা হচ্ছে k ইনভার্স 1। তার মানে কি আমাদের যে ক্ষেত্র প্রসারণ সহগ তার একক হচ্ছে কেলভিন ইনভার্স 1। তাহলে এটা বলতে তুমি কি বুঝবা, সেই একইভাবে সংজ্ঞা দিতে পারবা। তোমাকে যদি বলে যে ক্ষেত্র প্রসারণ সহগ বলতে কি বুঝো, তোমাকে যদি বলে ক্ষেত্র প্রসারণ সহগ বলতে কি বুঝো, যে ক্ষেত্র প্রসারণ সহগ বলতে কি বুঝো, সহগ বলতে কি বুঝো, তোমাকে যদি এটা বলে তুমি একইভাবে বলবা সূত্র দেখে, যে আমাদের বিটা সমান আমরা জানি হচ্ছে এ ও ডেল এ ডিভাইডেড বাই A1 ইন্টু ডেল টি। তার মানে কি আমরা নিচের গুলাকে এক করে দিব, তাহলে যা থাকবে তাই হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ। যে কোনো একটা একক মানে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো একটা পাতের মানে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাতের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে আমরা বলি ক্ষেত্র প্রসারণ সহগ। বলো তো বুঝতে পারছো কিনা? আমি লিখে দিচ্ছি, টেনশন নাই, আমি লিখে দিচ্ছি। পরীক্ষায় তো এগুলো আমি দিবই, তাই আমাকে লিখে দিতেই হবে, না হলে বলবা স্যার আপনি লিখে দেন নাই, পরীক্ষায় কেন দিলেন। তুমি লিখবা যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাত, এই যে আমরা ক্ষেত্রফল যেসব থাকে চিকন, যার শুধু দৈর্ঘ্যর প্রস্থ আছে সেগুলোকে আমরা পাত বলি, যার শুধু দৈর্ঘ্য আছে তাকে আমরা দণ্ড বলি। মনে রাখবে এগুলা। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাতের কি বলে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, এগুলো কিন্তু দেখে দেখে বলবা, মুখস্থ করলে জীবনে মনে থাকবে না। আমি কিন্তু দেখে দেখে মনে করতেছি বা বলতেছি। 1 কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তা হচ্ছে আমাদের এই যে বিটা, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহগ। আমি আশা করি তোমরা পারবা। একইভাবে এক এক পদার্থের ভিন্ন ভিন্ন ক্ষেত্র প্রসারণ সহগ পাওয়া যায়। একইভাবে লিখতে পারো যে ভিন্ন ভিন্ন পদার্থের বিটা ভিন্ন। আসো এবার তোমাকে আমি একটু বইয়ে দেখাই দিই কি কি আছে। বইয়ে দেখবা সেম জিনিসই আছে, যে বইয়ে আমাদের সূত্র প্রমাণ করছে ডেলে একই কথা, এই সূত্রই আর কি এপার ওপার করে লিখছে আর কি। এই এপার ওপার করা তো তুমি বুঝোই, তুমি এখান থেকে বিটার মান বের করো, যা পাবা তাই দেখো আমি লিখে দিছি। একইভাবে লিখছে এই যে এখানে আমাদের বলে দিছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই বস্তুর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে, অথবা ওই বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগ বলে। দেখো শুরুতে যে ক্ষেত্রফল ছিল, আমাদের শুরুতে একটা ক্ষেত্রফল ছিল, টেম্পারেচার বাড়ানোর কারণে ক্ষেত্রফলটা একটু বৃদ্ধি পেয়েছে। এখানে একটু প্রশ্ন অন্যভাবে দেখাইছে, তোমার এইভাবে কষ্ট হলে তুমি এভাবে লিখো না। আমি তোমাকে যেটা বলছি একটা মনে রাখবা, সব কিছু মনে রাখতে গেলে গোলাই ফেলবা শিওর।
তাহলে এখানে দেখো একক নিয়ে কথাবার্তা বলছে, তোমাকে একক নিয়ে আমি কথাবার্তা বলে দিয়েছি। তারপরে এখানে বলছে ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ এত বলতে কি বোঝায়। তাহলে তোমাকে যদি পরীক্ষায় এই প্রশ্নটা করে যে ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ এত বলতে তুমি কি বুঝো, তুমি এইভাবে যে প্রথম কাজ হচ্ছে তোমার সূত্রটা লিখে ফেলা হবে যে বিটা ইজ ইকুয়াল টু আমাদের বিটা ইজ ইকুয়াল টু ডেল এ ডিভাইডেড বাই A1 ইন্টু ডেল টি, এই সূত্রটা লিখবা, তারপরে এখানে মান বসাই দিবা, তাহলে হয়ে গেল। তাহলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ইস্পাতের পাতের ক্ষেত্রফল তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল ওই যে 22 × 10⁻⁶ মিটার স্কয়ার বৃদ্ধি পায়। পারবা, আশা করি পারবা, এটা কোনো কঠিন ব্যাপার না। এখান থেকে তুমি যদি A1 এই যে ডেল এর মধ্যে কি আছে বলো তো, A2 - A1 আছে না, এখান থেকে তুমি যদি A2 এর মানটা বের করো দেখবা তুমি এটা পাচ্ছ। ঠিক আছে, দেখবা তুমি এটা পাচ্ছ, এটা কোনো কঠিন ব্যাপার না, আমি আশা করব তুমি এটা পারবা। ঠিক আছে, এখান থেকে শুধুমাত্র এই যে দুজনের মধ্যে A1 আছে না, তো A1টাকে কমন নেওয়া আছে, এইসব দেখে ঘাবড়ানোর কিছু নাই, একই কথা। তো এবার আসো, আমি তোমাকে অঙ্ক করার আগে একটা কথা লিখে দিই, কাজে লাগবে, আমাদের সামনে কাজে লাগবে, আমি একবারে লিখেও দিব। এই যে দেখো আলফা এবং বিটা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, আলফা এবং বিটা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। আলফা আর বিটার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এইরকম, দেখো তো এই যে আমাদের দৈর্ঘ্য শুধুমাত্র একটা দৈর্ঘ্য আছে, যার আর যে বিটা ক্ষেত্র, তার মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই আছে। তার মানে এটার জন্য যদি আলফা হয়, এটার জন্য কি দৈর্ঘ্যের জন্য একটা আলফা আর প্রস্থের জন্য আর একটা আলফা, তার মানে এখানে 2 আলফা হওয়া উচিত, তাই না? একইভাবে মানে, আর এটাকে তো আমরা বিটা নাম দিতেছি, তার মানে এক কথায় বিটা সমান হচ্ছে আমাদের 2 আলফা। আমি তোমাকে আরেকটু সুন্দরভাবে বলি, তুমি বোঝো, বাদ দাও, আমি তোমাকে একটু সুন্দরভাবে বলি। দেখো আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আমরা শুধুমাত্র একটা দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য প্রসারণ সহগ পাই, সেটাকে আমরা বলি আলফা। আর এটা যদি আমাদের ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের মধ্যে তো দুইটা দৈর্ঘ্য আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্যের জন্য পাইলাম আলফা, প্রস্থের জন্য পাবো আলফা। আর আমাদের যে ক্ষেত্রফলের জন্য যেটা পাই সেটাকে আমরা বলি বিটা। তার মানে কি আমাদের বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা হওয়া উচিত না বলো তো? বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা হওয়া উচিত না? কারণ কি বিটার মধ্যে তো মানে ক্ষেত্রফলের মধ্যে তো দৈর্ঘ্য প্রস্থ দুইটাই আছে, দৈর্ঘ্যের জন্য আলফা পাবা, প্রস্থের জন্য আলফা পাবা, তাহলে কি আলফা আর আলফা 2 আলফা, তাহলে বিটা সমান 2 আলফা বলা যায় বলো তো? আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি যে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। তার মানে কি ক্ষেত্রফল প্রসারণ সহগ হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ একটা নির্দিষ্ট পদার্থের জন্য। এভাবে বলবা, একটি নির্দিষ্ট পদার্থের জন্য ক্ষেত্রফল প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ। ক্লিয়ার? বলো তো বুঝতে পেরেছো কিনা? তাহলে আলফা, আমাকে একটু বলো বুঝতে পেরেছো কিনা? বুঝছি। আলফা ও বিটার মধ্যে সম্পর্ক, তোমাদের মধ্যে সম্পর্ক কি তোমাকে এরকম বলে না, তো তুমি এরকম আলফা আর বিটার মধ্যে সম্পর্কটাও বের করতে পারো। তো তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে তারা ভাই বোন না, আসলে তারা হচ্ছে একে অপরের দ্বিগুণ। তাহলে 2 আলফা, বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। আশা করি তুমি এটা মনে রাখতে পারবে, এটা কঠিন কিছু না। এবার আসো এই ম্যাথটা করি। এই ম্যাথটা দেখো সহজ, আমাদের সীসার ক্ষেত্র প্রসারণ সহগ বের করতে বলছে। তার মানে সীসার একটা ক্ষেত্রফল আছে এবং টেম্পারেচার বৃদ্ধির কারণে এই ক্ষেত্রফলটা একটু বাড়বে। এখানে আবার রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলো না, এটা কিন্তু রাস্তা হয় নাই, বুঝছো? এটা মানে আয়তনটা মানে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে। তার মানে শুরুতে যে পাতটা ছিল, যে তার যে টেম্পারেচার T1 এবং তার যে আদি ক্ষেত্রফল সেটা A1, এবং বৃদ্ধির ফলে নতুন যে পাত হয়েছে তার যে টেম্পারেচার ওটা আমাদের T2, তার যে ক্ষেত্রফল সেটা আমাদের হচ্ছে A2। আমরা এতটুকু লিখে ফেললাম। এরপরে আমাদের দেখো এখানে মান দেওয়া আছে, সেই মানগুলো অনুযায়ী কাজ করলেই আমাদের মিলে যাবে। তাহলে আমরা লিখব হচ্ছে এখানে T1 এর মান দেখো দেওয়া আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি সীসার পাতের ক্ষেত্রফল হচ্ছে 4 মিটার স্কয়ার। একে 175 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে এর ক্ষেত্রফল এত হয়। সীসার ক্ষেত্র প্রসারণ সহগ কত? তাহলে T1 এর মান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তুমি এখানে কেলভিনে নিতে পারো, প্রয়োজন নাই, বুঝতে পারছো? পার্থক্য সবসময় সেম। আচ্ছা, T2 এটা হচ্ছে, এটা কত? তো তবে কোনো সময় যদি তুমি টেম্পারেচার বের করো, মানে পরীক্ষায় যদি তোমাকে প্রশ্নে T1 অথবা T2 বের করতে যায়, তোমার কিন্তু এটা কেলভিনে বের হবে। তাহলে কেলভিনে বের হওয়ার পরে ওটাকে যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে নিতে যাও, তোমার কিন্তু 275 বিয়োগ করতে হবে। এই ধরনের ম্যাথ আমি তোমাকে করে দেবো, টেনশন নাই। তার মানে তুমি তখনই ক্লিয়ার করে নিতে পারবা। আচ্ছা, এখানে আমাদের 175 ডিগ্রি সেলসিয়াস আছে। তাহলে এখন আমরা কি করব? পার্থক্য করব। ডেল টি সমান হচ্ছে T2 মাইনাস T1। এটা হচ্ছে 175 মাইনাস 25, বিয়োগ করে বলো তো কত হয়? 175 মাইনাস 25 করলে 150 হয়। 150
ডিগ্রি সেলসিয়াস, 150 ডিগ্রি সেলসিয়াস আমাদের এটা গেল। এরপরে আমাদের A1 আর A2 লাগবে। A1 এর মান দেখো দেওয়া আছে 4 মিটার স্কোয়ার, এটা হচ্ছে আদি ক্ষেত্রফল। A2 এর মান দেখো দেওয়া আছে 4.033 মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ডেল এ এর মান বের করে ফেলতে পারবো, যেটা হচ্ছে A2 মাইনাস A1, এবং এটার মান আমাদের হবে হচ্ছে 4.033 মিটার স্কোয়ার মাইনাস 4 মিটার স্কোয়ার, বিয়োগ করে দিলে 0.033 মিটার স্কোয়ার। আমরা সব কিছুর মান পেয়ে গেছি। এখন আমরা জানি লিখে দিতে পারবো যে আমরা জানি আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ চাইছে, এবং সেটা হচ্ছে আমাদের বিটা ইজ ইকুয়াল টু ডেল A1 ইন্টু ডেল টি। এবার মান বসায় দাও। ডেল এ এর মান তুমি বের করলে হচ্ছে 0.033, A1 এর মান তুমি বের করেছো 4 দেওয়াই আছে, আর ডেল টি এর মান তুমি বের করেছো 150। এই তিনটার মান যদি বসায় তুমি ক্যালকুলেশন করো, এটা পাওয়া যায় হচ্ছে আমাদের 555 ইন্টু 10⁻⁻6 কেলভিন ইনভার্স 1। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বিটার মান। বিটা হচ্ছে আমাদের কি ক্ষেত্র প্রসারণ সহগ, এটাই আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ। তোমাদের পরীক্ষার আগে আমি যতটুকু পারি একটু কমপ্লিট করতে চাই আর কি, একটু ধৈর্য রাখিও সাথে। আচ্ছা, এটা আমাদের গেল, অঙ্কটা আমি তোমাকে করে দিয়েছি। এটা কঠিন কোনো অঙ্ক না, খালি মান বসানো অঙ্ক। এবার একইভাবে আয়তন প্রসারণ সহগটাও আসা যায় আর কি। আয়তন প্রসারণ সহগটা কেমন, আমি তোমাকে যদি একটা বস্তু দেখাই, মনে করো আমাদের এই হচ্ছে একটা বস্তু, এটাকে আয়তাকার বস্তু বানানো যায়? আচ্ছা দেখি তো কোনোভাবে আয়তাকার বস্তু আনা যায় নাকি, দাঁড়াও। কই আছে আয়তাকার বস্তু? হবে না। আচ্ছা দাঁড়াও তো, এটা না, কই জানি আছে, আমি দেখছি। এই তো পাইছি, এই একটা আয়তাকার বস্তু। ধরো, বলো তো দেখতে পাচ্ছ কিনা বস্তুটা? দেখতে পাচ্ছ তোমরা কি নীল বোর্ডের উপরে একটা আয়তাকার বস্তু দেখতে পাচ্ছ? পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। ঠিক আছে, দেখতে পাইলেই হবে। এই হচ্ছে মনে করো একটা আয়তাকার বস্তু, এবং আমাদের টেম্পারেচার বৃদ্ধির কারণে এই আয়তাকার বস্তুর আকারটা কী হবে বলো তো? একটু বড় হয়ে যাবে আর কি, বড় হয়ে গেল। এই তো হয় আসলে নর্মালি, যে টেম্পারেচার বৃদ্ধির কারণে আমাদের আয়তাকার বস্তুর আয়তনটা একটু বেড়ে যায়। তার মানে এই যে আয়তাকার বস্তু, এই শুরুতে যে টেম্পারেচার ছিল সেটা হচ্ছে T1, এরপরে এবং এটাকে যখন আমরা টেম্পারেচার বৃদ্ধি করে দিয়েছি, তখন মানে শুরুতে যে এর যে আয়তন ছিল, আয়তনের ইংরেজি হচ্ছে ভলিউম, সেজন্য এর আয়তনকে আমরা V1 ধরলাম, এবং হিট দেওয়ার কারণে এর আয়তনটা আমাদের বেড়ে গেছে। বেড়ে এটা যখন T1 ছিল টেম্পারেচার, তখন এটা T2 হয়েছে, এবং এটা যে আয়তন V1 ছিল এবং সেটা আমাদের V2 হয়েছে। এবং এই ঘটনাটা পুরোটাই ঘটছে হিট দেওয়ার কারণে, তো আমরা হিট দিয়ে দিলাম। এই হচ্ছে পুরো ঘটনা, একই ঘটনা প্রত্যেকটা জায়গায়, তো এটা মনে রাখা কঠিন কিছু না। তো এরকম যখন হয়, কই গেল আমাদের? আচ্ছা, এরকম যখন হয় তাহলে আমরা প্রথমত কি করি? আমরা প্রথমত ডেল টি নির্ণয় করে ফেলি। ডেল টি হচ্ছে T2 মাইনাস T1। T2 কি? T2 হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, T1 হচ্ছে আদি তাপমাত্রা। এরপরে আমরা কি করি? আমরা হচ্ছে ডেল ভি বের করে ফেলবো। ডেল ভি কি? আমাদের দৈর্ঘ্য আয়তনের পরিবর্তন। সেটা কত? সেটা হচ্ছে আমাদের V2 মাইনাস V1। তো V2 কি? V2 হচ্ছে আমাদের চূড়ান্ত আয়তন, আর V1 হচ্ছে আমাদের আদি আয়তন। তুমি যদি না চিনতে পারো আমি তোমাকে একটু লিখে দিই। আমরা যদি লিখি তাহলে V1 হচ্ছে আমাদের আদি আয়তন। একই জিনিস বারবার, এটা না চিনলে আর কি চিনবা? V2 হচ্ছে আমাদের চূড়ান্ত আয়তন বা শেষ আয়তন। আসলে চূড়ান্ত লেখা কঠিন, বুঝছো? কঠিন মানে টাইম বেশি লাগে, সেজন্য আমি আসলে শেষ লিখতেছি। আমি একটু অলস মানুষ, খুবই লেজি। আচ্ছা, এরপরে আমাদের যে T1 হচ্ছে আমাদের আদি তাপমাত্রা, আর T2 আমাদের হচ্ছে শেষ তাপমাত্রা। এই হচ্ছে চারটা, কি বলতো, চারটা আমাদের প্যারামিটার যাকে বলা হয় আর কি। এই চারটা প্যারামিটার ব্যবহার করে আমরা একটা নতুন সমীকরণ পাবো, এবং এই নতুন সমীকরণের জন্য যে নতুন ধ্রুবক পাবো তাকে আমরা বলি হচ্ছে
আয়তন প্রসারণ সহগ, যাকে আমরা গামা দ্বারা প্রকাশ করি, এবং এটা আমাদের কি আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। এবং এই আয়তন প্রসারণ সহগ সমান তুমি লিখতে পারো একইভাবে যে আমাদের আয়তনের পরিবর্তন একই রকম, আমরা আগে লিখছি না ওই রকমই, আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন ইনটু তাপমাত্রার পরিবর্তন, এই সেই সূত্র। এবং এখানে আমরা জাস্ট মানগুলো বসাই দিলেই পেয়ে যাব। আয়তনের পরিবর্তনকে আমরা গামা দ্বারা প্রকাশ করতেছি, আয়তনের পরিবর্তনকে আমরা ডেল ভি দ্বারা প্রকাশ করতেছি, আদি আয়তনকে V1 দ্বারা প্রকাশ করতেছি, তাপমাত্রার পরিবর্তনকে ডেল টি দ্বারা প্রকাশ করতেছি, এই সেই সূত্র। তাহলে এরপরের কাজ কি আমাদের? এরপরের কাজ হচ্ছে আমাদের সেই কি নিয়ে পড়াশোনা করা বলো তো? এই গামা নিয়ে একটু পড়াশোনা করা। তাহলে এখন আমরা গামা নিয়ে একটু পড়াশোনা করব। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ না, এখন আমাদের হচ্ছে আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ। আমি তোমাকে এরপরে সামারি করে দিব যে তোমাকে পরীক্ষার জন্য কতটুকু মনে রাখতে হবে। পরীক্ষার জন্য কি সব মনে রাখবা নাকি? না, আয়তন প্রসারণ সহগ এরপরের পেজে সামারি করে দিব। আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগকে তুমি গামা দ্বারা প্রকাশ করতেছো, এবং এই গামা সমান হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই V1 ইন্টু ডেল টি। তাহলে এই একক নিয়ে যদি কথাবার্তা বলো একই রকমভাবে আসে। দেখো, আয়তনের একক এসআই একক যদি মিটার কিউব হয়, মানে ঘনমিটার হয়, তাহলে আয়তনের পরিবর্তনের এককও সেম, সেটা হচ্ছে মিটার কিউব বা ঘনমিটার। তাহলে একক নিয়ে যদি কথাবার্তা বলো একটু, একক নিয়ে যদি একটু কথাবার্তা বলো, এটার সময় একক কী হবে? এই যে এটার একক হচ্ছে মিটার কিউব, V1 এর এককও মিটার কিউব, এবং এটার একক হচ্ছে কেলভিন। এটা আর এটা কাটা, তাহলে এখানে থাকলো 1 মাইনাস কে, 1 ডিভাইডেড বাই কে, আর এটা হচ্ছে কে ইনভার্স 1। তার মানে কি, আমরা এটার যেই একক সেটাও পাইলাম হচ্ছে কেলভিন ইনভার্স 1। তার মানে দেখছো, আমাদের আলফার এককও যা, বিটার এককও তাই, গামার এককও তাই। একক নিয়ে কনফিউশন হবো না। এখন তোমাকে যদি বলে কোনো একটা বস্তুর আয়তন প্রসারণ সহগ বলতে কি বুঝো, তোমাকে প্রশ্ন করলো আয়তন প্রসারণ সহগ বলতে কি বুঝো? আয়তন প্রসারণ সহগ বলতে কি বুঝো? একইভাবে সূত্র থেকে তুমি বলে দিবা। তুমি দেখো, তোমার গামার সূত্র কি? আমাদের ডেল ভি V1 ডেল টি। তার মানে কি, কোনো একটি একক মিটার কিউব, একক ঘনমিটার, 1 ঘনমিটার আয়তনের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পাবে তাকেই তুমি কি বলবা? আয়তন প্রসারণ সহগ বলবা। দেখছো, সূত্র কিন্তু সেম। আমি তোমাকে বলি যে কোনো একটা বস্তুর আয়তন 1 মিটার কিউব, 1 ঘনমিটার আয়তনের একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পাবে তাকেই তুমি আয়তন প্রসারণ সহগ বলবা। মানে এইভাবে 1 মিটার কিউব আয়তনের কোনো বস্তুর তাপমাত্রা কি করলে? 1 কেলভিন বৃদ্ধি করলে, ডেলটি তো বৃদ্ধি বোঝায়, তাই না? 1 কেলভিন বৃদ্ধি করলে বা হ্রাস করলে, যদি হ্রাস বলো তাহলে সংকুচিত হবে, আর বৃদ্ধি বললে প্রসারিত হবে। বুঝতেই পারছো, তাপমাত্রা বৃদ্ধি করলে প্রসারিত হয়, হ্রাস করলে সংকুচিত হয়। 1 কেলভিন বৃদ্ধি করলে, আমরা বৃদ্ধি দিয়েই সংজ্ঞা দিতেছি, বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারণ সহগ বলে। তাকে আয়তন, এত লিখে কি করবো, একটু সংক্ষেপে গামা লিখে দিই, গামা বলে। তুমি বুঝতেই পারছো, গামা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ সহগ। এই ছিল গামা সম্পর্কে পড়াশোনা। এবার আসো আমরা একটু বইয়ে দেখি কি আছে। দেখো, বইয়েও গামা দ্বারা প্রকাশ করা আছে, সব কিছু সেম। এখানে যে লেখা আছে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো একটি কঠিন বস্তুর তাপমাত্রা বলকে বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পাবে তাকে তুমি ওই বস্তুর আয়তন প্রসারণ সহগ বলতে পারবা। ওই কথাগুলোই আর কি লেখা আছে। অ্যান্ড দেন এখানে ওই সূত্রই লেখা আছে। এই সূত্র তো তুমি বুঝতেই পারছো। তুমি যেই সূত্র শিখলা, ওই সূত্র শিখলা যে গামা ইজ ইকুয়াল টু ডেল ভি V1 ডেল টি। এই সূত্রকে ভাঙলেই তুমি এই সূত্রটা পাবা। ঠিক আছে, এরপরে আসো একটা অঙ্ক করে ফেলি। এই অঙ্কটা তো খুবই সিম্পল অঙ্ক, মানে আগের মতনই, মান বসালেই কাজ শেষ। কঠিন মানে সিকিউতে কী ধরনের অঙ্ক আসে ওইগুলো আমরা দেখবো, কালকেই দেখবো।
সমস্যা কি? আচ্ছা এখানে আমরা যদি একটু লিখি, দেখো 0°C তাপমাত্রায় এত সেন্টিমিটার কিউব। এখন দেখো তোমার এখানে সেন্টিমিটার কিউব আয়তন আছে, এখানেও সেন্টিমিটার কিউব আয়তন আছে, ঠিক আছে? এখন দেখো তুমি এটাকে চাইলে মিটার কিউবে নিয়ে যেতে পারো, কিন্তু নিয়ে যাই তো লাভ নাই। কারণ কি? কারণ ওই দেখো আমাদের কিন্তু যতগুলো অঙ্ক করছে এই যে এখানে একক কিন্তু কাটাকাটি চলে যায়। তুমি যদি একটু খেয়াল করো, এই যে উপরে যা আছে নিচেও তাই আছে, তাহলে কাটাকাটি চলে যাবে। উপরে যদি সেন্টিমিটার কিউব থাকে নিচেও সেন্টিমিটার কিউব থাকবে, তাহলে কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে কিন্তু অঙ্কে যদি তোমাকে কোনো সময় এই মানে ওই এককটা বের করতে বলে, মানে এই কী বলে কনস্ট্যান্ট রাশিটা বের করতে বলে, আলফা বিটা অথবা গামা, তাহলে সেই ক্ষেত্রে আসলে এই ইফেক্ট থাকে না। দেখবা যে দুইটা একই এককে আছে কিনা। সেন্টিমিটার কিউব থাকলে সবগুলো যেন সেন্টিমিটার কিউবে থাকে, মিটার কিউবে থাকলে সবগুলো যেন মিটার কিউবে থাকে, এটা ইনশিওর করলেই হয়ে যাবে। তাহলে তোমার কি দেখো T1 সমান কত তাপমাত্রা? 0°C। এই তাপমাত্রা এর যে আয়তন V1 সেটা হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে তুমি চাইলে মিটার কিউবে নিতে পারো, কোনো সমস্যা নাই, মিটার কিউবে না নিলেও অঙ্ক মিলে যায়, ঠিক আছে? এবার T2 সমান এখানে দেওয়া আছে দেখো আমাদের 100°C, আর এখানে V2 সমান তোমার দেওয়া আছে হচ্ছে 103.3 সেন্টিমিটার কিউব। মিটার কিউবে নিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে তুমি চাইলেই কি বের করে ফেলতে পারো বলো তো? ডেল টি বের করে ফেলতে পারবা, যেটা হচ্ছে T2 - T1, সেটা কত? 100 - 0, তার মানে কত? 100°C, যেটা হচ্ছে আমাদের 100 কেলভিনের সমান। আবার এখানে তুমি V2 বের করে মানে ডেল ভি বের করে ফেলতে পারবা। ডেল ভি সমান কী হবে? V2 - V1। একইভাবে V2-র মান হচ্ছে আমাদের 1003.3 সেন্টিমিটার কিউব মাইনাস 1000, যদি করো এটা হয় হলো 3.3 সেন্টিমিটার কিউব। আমাদের কাজ শেষ, এতটুকুই দরকার ছিল। এরপর আমাদের যদি ইস্পাতের আয়তন প্রসারণ সহ গামা বের করতে বলে, আমরা গামার সূত্র কি জানি? ডেল ভি ডিভাইডেড বাই V1 ইন্টু ডেল টি। এই সূত্রের মান বসাই দিলেই তো আমরা পেয়ে যাব আমাদের যেটা চাই। আমাদের চাই হচ্ছে এটা। তাহলে ডেল ভি এর মান কত? 3.3। আর V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 1000 ইন্টু ডেল টি। ডেল টি এর মান কত? আমরা পাইছি 100। এই যে এটাও সেন্টিমিটার কিউব, এটাও সেন্টিমিটার কিউব, তাহলে সেন্টিমিটার কিউব কাটা চলে যায়, তাই আর কি সমস্যা হয় না। আসলে এককটা মিটার দেখি, এটা 3.33 ইন্টু 10⁻⁶, তাহলে 3.33 আসলে কি 33 তাই না? তাহলে 33 ইন্টু 10⁻⁶ কেলভিন ইনভার্স 1। এই ছিল আমাদের হচ্ছে এই অঙ্ক, ঠিক আছে? এবার আমি তোমাকে একটু সামারি টেনে দিই, এটা দেখার আগে আমি তোমাকে একটু সামারি টেনে দিই, তোমার সুবিধা হবে। আমরা কি কি শিখলাম? আমরা দৈর্ঘ্য প্রসারণের জন্য সূত্র শিখলাম, সেটা হচ্ছে আলফা ইজিক্যাল টু ডেল এল L1 ইন্টু ডেল টি। আমরা ক্ষেত্র প্রসারণের জন্য সূত্র শিখলাম, সেটা হচ্ছে ডেল A1 ডেল টি। আমরা আয়তন প্রসারণের জন্য সূত্র শিখলাম, সেটা হচ্ছে ডেল ভি V1 ডেল টি। আমরা এই তিনটা সূত্রই শিখলাম। বলো তো এই তিনটা সূত্র কি কঠিন? কঠিন? না। কঠিন। আচ্ছা এরপরে আমরা কি শিখলাম? আমরা এরপরে শিখলাম হচ্ছে আমাদের যে বিটা আছে সেটা হচ্ছে 2 আলফা। কারণ কি? ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই থাকে। এবার আয়তনের দিকে লক্ষ্য করো তো, একটা বস্তুর আয়তন যদি তুমি চিন্তা করো, এই যে এই বস্তুটার মনে করো তুমি আয়তন নিয়ে চিন্তা করবা, তো একটা বস্তুর আয়তন মানে কি? তার দৈর্ঘ্য আছে, তার প্রস্থ আছে, আর তার উচ্চতা আছে। তার মানে কি? এই গামার মধ্যে 3টা আলফা আছে। তার মানে তুমি এখন এখানে লিখতে পারবা যে আমাদের গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। বলো তো লেখা যাবে না? কারণ এই যে দৈর্ঘ্যের জন্য একটা আলফা পাবা, প্রস্থের জন্য একটা আলফা পাবা, উচ্চতার জন্য আর একটা আলফা পাবা। তার মানে কি? গামার মধ্যে 3টা আলফা আছে, তাই না? বুঝতে পারছো? বুঝতে পেরেছো যে গামা ইজ ইকুয়াল টু 3 আলফা? আচ্ছা এটা আমরা লিখতে পারি, এটা কিন্তু আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আমরা লিখলাম। এরপরে এখন আমরা দেখো আমাদের বিটার সাথে আলফার সম্পর্ক হয়েছে, গামার সাথে আলফার সম্পর্ক হয়েছে, একটা সম্পর্ক বাদ আছে, সেটা হচ্ছে বিটার সাথে গামার সম্পর্ক। আসলে সেটাও করে ফেলবো। দেখো আমরা বিটা সমান পেয়েছি 2 আলফা, আমরা গামা সমান পেয়েছি হচ্ছে 3 আলফা। মনে করো এটাকে আমরা কি করব? এটাকে আমরা দুই দ্বারা, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা না, আমাদের আসলে কি দেখো তো, এই বিটা গামার মধ্যে সম্পর্ক করতে হবে না, তাহলে এক কথায় আলফাকে বাদ দিতে হবে। আলফাকে বাদ দেওয়ার উপায় হচ্ছে আমি যদি প্রথম সমীকরণকে 3 দ্বারা, দ্বিতীয় সমীকরণকে 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আলফা চলে যাবে। কিভাবে? এটা 6 আলফা হবে, এটাও 6 আলফা হবে। তখন 6 আলফা সমান এই যে এটা লিখে দিলেই তো হয়ে গেল। তার মানে প্রথম সমীকরণকে 3 দ্বারা গুণ করবা, তাহলে 3 বিটা ইজ ইকুয়াল টু 6 আলফা। আর এখানেও যদি দ্বিতীয় সমীকরণকে 2 দ্বারা গুণ করো, তাহলে 2 গামা ইজ ইকুয়াল টু 6 আলফা। তাহলে কি এই 6 আলফা সমানও এটা, 6 আলফা সমানও এটা, তাহলে তুমি এখান থেকে লিখে দিতে পারবা 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা।
তাহলে এখান থেকে আরেকটা সম্পর্ক তুমি লিখতে পারবা, সেটা হচ্ছে যে 3β = 2 গামা। আমার এটা খুব একটা মনে থাকতো না, আমি প্রথম দুইটা মনে রাখতাম এবং পরীক্ষায় কষ্ট করে এই 2 লাইন করে এই সম্পর্ক যদি কোনো সময় চাইতো আমি বের করে রাখতাম। তুমিও তাই করতে পারো, ঠিক আছে? আমি যে টেকনিক অবলম্বন করতাম তুমিও সেটা অবলম্বন করতে পারো। তাহলে আমরা আজকে কিছুই করি নাই, খালি মাত্র এই 6টা সূত্র নিয়ে কথাবার্তা বলছি। তো আমাদের এই অধ্যায়ে এই 6টা সূত্রই আছে, ঠিক আছে? এই 6টা সূত্রই আছে। তার মানে আমরা যদি এই সূত্রগুলো একবারে লিখতে চাই, এটা সমান আবার কি বলতো, এটা সমান আমাদের 6 আলফা না, তাহলে আমরা এটা সমান একটু 6 আলফাটাও লিখে দিতে পারি। 6 আলফা 3β = 2 গামা = 6 আলফা। এবং এই হচ্ছে 6টা সূত্র আমরা আজকে শিখলাম। এই 6টা সূত্র আসলে কঠিন কোনো সূত্র না। আমরা এই যে বিভিন্ন বস্তুর যে বিভিন্ন রকম দৈর্ঘ্য প্রসারণ সহগ আছে, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, মনে রাখতে বলতেছি না, জাস্ট দেখলা যে কাঁচের জন্য এরকম, প্লাটিনামের এরকম, নিকেলের এরকম, তামার এরকম, তো একটা মনে থাকলো, না হলে নাই, দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, মনে রাখার চেষ্টা করো না, খালি দেখো আর কি, আমি তো PDF দিয়ে দেবো, ওখান থেকে দেখো। আর এই যে কঠিন পদার্থের আমাদের যে প্রসারণ, দুইটা প্রয়োগ দেখতে পাবো, যে রেল লাইনের মাঝে মাঝে ফাঁক থাকে, ওই রেল লাইনের মাঝে মাঝে ফাঁকটা কেন থাকে, যাতে ওই যখন রেল লাইনের মধ্যে আমাদের ট্রেন যাওয়ার পরে ওখানে তো তাপমাত্রা বৃদ্ধি পাবে, এখন এই তাপমাত্রা বৃদ্ধি পাইলে ওই জায়গাটুকু ভরাট হয়ে যায়, তুমি দেখবা ট্রেন যাওয়ার পরে ওই জায়গাটুকু কিন্তু ভরাট হয়ে গেছে, ঠিক আছে? এখন যখন দেখো যদি ওই ফাঁকটুকু তুমি না রাখতা, তাহলে ভরাট হয়ে গিয়ে ওই লাইনটা ওখানে বেঁকে যেত, আর বেঁকে গেলে বড় বড় দুর্ঘটনা হতে পারত। এই কারণে রেল লাইনের ওই যে মানে এরকম আর কি, একটা রেল লাইন এরকম চলতেছে, এটার মাঝে একটু ফাঁক রাখা হয়, এই যে এই ফাঁকটুকু রাখা হয় যাতে করে আমাদের যখন তাপমাত্রা বাড়বে প্রসারণ হবে, কিন্তু প্রসারণের কারণের জন্য এটা বেঁকে না যায়। ফাঁক না রাখলে প্রসারিত হয়ে বাড়তো কোথায়, তখন ওই লাইনটা বেঁকে যাইতো, বড় বড় দুর্ঘটনা হতো। এই দুর্ঘটনা এড়ানোর জন্যই আর কি ফাঁকাটা রাখা হয়। একইভাবে চাকায় লোহার বের পরানো হয়, এটা পড়লেই বুঝতে পারবা যে আসলে এখানে কি বোঝাচ্ছে, ঠিক আছে? এই দুইটা মানে তুমি বাস্তব ভিত্তিক প্রয়োগ দেখতে পাবো আমাদের যে দৈর্ঘ্য প্রসারণের এর জন্য। এই ছিল আমাদের মোট অঙ্ক। তোমাদের কিছু HW দিয়ে দিই, আমরা গতদিন 3 পর্যন্ত করেছিলাম, মনে আছে কিনা? আমরা আজকে 4 নম্বর, এটা তোমাদের HW থাকবে, সেম সূত্র দিয়ে করবা, এটাও তোমাদের HW থাকবে, সেম সূত্র দিয়ে করবা, এটাও তোমাদের HW থাকবে, সেম সূত্র দিয়ে করবা, এটাও তোমাদের HW থাকবে, সেম সূত্র দিয়ে করবা। PDF দিয়ে দিচ্ছে এখনই, ঠিক আছে? ওটা দেখে তুমি করে নিবা। তোমার এই 4টা অঙ্ক হোমওয়ার্ক, আমাকে কিন্তু 4টা অঙ্ক করে দেখাবা, 4, 5, 6, 7। ওকে, বলো আজকে ক্লাস বুঝতে পেরেছো কিনা? শেষ করবো? করেন স্যার। ওকে, ভালো থাকো, কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।